আমি প্রথমেই শুরুতেই বৈঠকের আয়োজকদের ধন্যবাদ দিতে চাই, আমাকে বলবার জন্য নিমন্ত্রণ করেছেন এবং সুযোগ দিয়েছেন। এটা আনন্দের বিষয়। আমি দীর্ঘদিন খুবই নিবৃত্তে ছিলাম, চুপচাপ ছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে জুম ফেটিক, আমরা একটা শব্দ খুবই বলবো একটু পরেই, যে এখন একটা পৃথিবীতে একটা টার্মিনোলজি এসে জুম ফেটিক। এই যে আমরা জুমের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, দেখা করতে হচ্ছে, আমরা এমন একটা সময়ে দাঁড়িয়েছি। এটা না হয়ে যদি আমরা মুখোমুখি কোনো গাছের তলায় বসে অথবা কোনো পাবলিক স্ফেয়ারে বসে আমরা এই আলোচনাগুলো করতে পারতাম, এটা আরো আনন্দের হতো। কিন্তু আমাদের জন্য কতগুলো অদৃশ্য এমবার্গো বা দেয়াল এসে আমাদের সামনে মাঝে মাঝে দাঁড়ায়, যেগুলো আমরা অনেক সময় ভেদ করতে পারি না অথবা বুঝতে পারি না। তো সেইরকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা কিছু বিষয় আলোচনা করব এবং এই রকমের একটা সময় দাঁড়িয়ে আমাদের কি কি আলোচনা হতে পারে সেটার অনেক বিষয়ই আছে। সেখানের একটা বিষয় আমি এখানে আনার চেষ্টা করেছি এবং অলরেডি আলোচক বলেছেন যে আমাদের বিষয়টা হলো করোনোত্তর পৃথিবী ও মানুষের জীবন, মনোসামাজিক সংকটের ব্যক্তিগত বিশ্লেষণ। এ বিষয়ে আমার আলোচনাটা শুরু করার আগে একটু এই আলোচনার কিছু সীমাবদ্ধতা আমরা আপনাদের কাছে একটু জানিয়ে নিচ্ছি। সেটা হলো, আমি এই আলোচনা করতে গিয়ে কিছু কিছু ইংরেজি শব্দাবলী আসবে, যে শব্দাবলীগুলো আমি এড়িয়ে যেতে পারলে ভালো হতো, বাংলায় করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা হয়তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। সেই জন্য কিছু টার্মিনোলজিগুলো আসবে, সেটা আপনারা ক্ষমা করবেন, কারণ এখানে বেশিরভাগ আলোচনাগুলোই বাংলায়। আমি আশা করি সবাই বাংলা ভাষাভাষী যারা শুনছেন, ফলে আমি বাংলায় লেকচারটা দেব, কথা আলোচনাগুলো করব। আর একটা বিষয় হচ্ছে, এই যে আমি যে আলোচনাটা করব, এটা হচ্ছে একটা ব্যক্তিগত আমার উপলব্ধি। এই যে পর্যবেক্ষণ এবং উপলব্ধি, এটা আমার ব্যক্তিগত। সাধারণত আমি একাডেমিয়ার লোক হিসেবে একাডেমিক অ্যাপ্রোচটাই আমার ফলো করি আমরা, কিন্তু আজকের আলোচনায় আমার বেশিরভাগ বিষয়টা থাকবে বৈঠকে যেমন মানুষ আলোচনা করে চিন্তার বিষয়গুলোকে, এই বিনিয়োগগুলোকে সামনে নিয়ে আসে, সেই জায়গাটা। ফলে কিছু ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলো আমরা আনবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকাল বেশিরভাগ যারা বক্তা, তারা এমন একটা জায়গায় বসেন বা যেখানে দাঁড়ান, তার সঙ্গে অনেক বই পুস্তক চারপাশে, মাথার পাশে, আমি সোহান শরীফের মাথার পাশে অনেক বই পুস্তক দেখতে পাচ্ছি। এর মানে প্রচুর অন্যের চিন্তার সঙ্গে নিয়ে এরপরে বসেন, কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু পূর্ণ খালি আমার পেছনটা, আমি শুধু একা। এর মানে হচ্ছে আমি শুধু আমার মাথার চিন্তা এটা নিয়েই বসেছি। ফলে আজকের যে আলোচনা, সে আলোচনায় বেশিরভাগ জায়গায় আমরা বেশিরভাগ তথ্য ও অন্যান্য ব্যক্তির যে রেফারেন্সগুলো, এগুলো অনেকটা এড়িয়ে যাব। আমাদের আলোচনাটা অনেকটা বৈঠকি ঢঙেই হবে। এক্ষেত্রে আমি আয়োজকদের বলবো, আমার আলোচনাটা আমি 50 থেকে 60 মিনিটের মতো করব। এরপরে আরো 30 মিনিটের মতো আপনাদের অবজারভেশন, আপনাদের মন্তব্য এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এ নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এবং এই আলোচনায় আমরা আস্তে আস্তে চিন্তার কতগুলো ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব, আমরা বের করার চেষ্টা করব, যেগুলো আমাদের সামনের দিনগুলোতে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমি আমার খুবই প্রিয় একজন চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক, তিনি প্রায় বলতেন, ভাবো ভাবো, ভাবার প্র্যাকটিস করো। আমাদের আজকের এই যে পৃথিবীতে আমরা দাঁড়িয়েছি, আমাদের গণপরিসর দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা মনে করি আমরা বড় বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি, অনেক কথা বলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন আমাদের ভাবনাগুলো বিকাশ হওয়া এবং ভাবনাগুলোর শেয়ার করা বা প্রকাশ করবার আমাদের ক্ষেত্র দিন দিন কমে যাচ্ছে। আমরা একটা গুমোট পরিবেশের মধ্যে বেড়ে উঠছি, দিন কাটাচ্ছি।
সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে আমাদের কতগুলো বিষয়কে পুনর্বিবেচনা করা এবং চিন্তা করা আমাদের জন্য জরুরি। সেজন্যই আমরা আজকের এই আলোচনাটা, এবং এই আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে করোনা মহামারীটা আমাদের সামনে আসলো, গত প্রায় 2 বছর যাবৎ পৃথিবীকে অনেকটা অচল করে দিয়েছে। সেই মহামারীর অনেকগুলো দিক থাকতে পারে, অর্থনৈতিক, রাজনৈতিক, আরো অনেক দিক। কিন্তু আমাদের আজকের আলোচনার যেটা প্রধান লক্ষ্য সেটা হচ্ছে মনোসামাজিক যে সংকট, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে আমাদের সামনের দিনগুলোতে আমরা আরো কি কি সমস্যায় পড়তে পারি। এই ক্ষেত্রে আমি আমার একটা ব্যক্তিগত স্মৃতিচারণ করে আমরা শুরু করি, এবং সেটার সঙ্গে আর একটা জিনিস আমাদের জন্য একটু করতে পারলে আমাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে এই যে এত বড় একটা অতিমারি আমরা অতিক্রম করছি, এখন আমরা এটা পার হতে পারিনি, এখন আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি। এতে প্রায় অলরেডি সমস্ত পৃথিবীতে প্রায় 45,50,000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছে, এবং এখনো বিশাল একটা জনগোষ্ঠী এটার সঙ্গে সংগ্রাম করছে। এবং এই সব বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা, এবং যেসব কর্মী, যেসব ডাক্তার, সায়েন্টিস্ট এখান থেকে আমাদের মুক্ত করার জন্য এবং চিন্তাবিদ কাজ করেছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি করোনা যখন শুরু হলো, এটা আপনারা সবাই জানেন, সেই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আলোচনা করব না, কিন্তু আমরা এটা জানি যে এটা ডিসেম্বর 2019-এ উহান, চায়নার উহান সিটি থেকে এটা শুরু হলো। এরপরে 2020 সালের ফেব্রুয়ারি 11 তারিখের দিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ডিজিজ হিসেবে ডিক্লেয়ার করে একটা অফিসিয়াল রিকগনিশন দিলেন। এরপরে মার্চের পর থেকে সমস্ত পৃথিবী আস্তে আস্তে লকডাউন নামক যে শব্দটার সঙ্গে আমরা খুবই পরিচিত, সেটা আক্রান্ত হলাম, আমরা ঘরবদ্ধ হলাম, আমরা আমাদের জীবন অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেল। ওইরকম একটা সময়ে আমি কম্পারেটিভলি একটু প্রিভিলেজড একটা জায়গায় ছিলাম। প্রিভিলেজড বলতে আমি দেশের বাইরে থাকায় আমার সঙ্গে আরো কিছু আন্তর্জাতিক কিছু ইয়াং স্কলার, সিনিয়র স্কলাররা মিলে আমরা একটা সুন্দর একটা প্রিভিলেজড প্লেসে ছিলাম, যেখানে সুযোগ সুবিধা খুব ভালোই ছিল, স্বাস্থ্যসেবা ছিল, খেলাধুলা, খাবার দাবার সব ব্যবস্থাগুলো সুন্দর ছিল। কিন্তু আমরা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এই বিচ্ছিন্নতা আমাকে একটা গভীরভাবে চিন্তা করার সুযোগ দিল, যে অদৃশ্য একটা কি বিষয় যেটা আমাদেরকে, সমস্ত পৃথিবী, আমাদের আপনজন, আমাদের কাছের মানুষগুলোকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিল। হঠাৎ কয়েকদিন পরে যখন আমি একটু বের হওয়ার সুযোগ পেলাম, তখন মাত্র কয়েকশো মিটার দূরেই সাধারণ মানুষজনদের যে জীবনটা আমি দেখলাম, সেটা আমাকে খুবই ব্যথিত করলো। মাত্র কয়েকশো মিটার দূরে আমি যে জীবনটা পাচ্ছিলাম, সেই জীবন থেকে এই মানুষগুলো মাত্র কয়েকশো মিটার দূরে, কিন্তু তাদের জীবনের যে অবর্ণনীয় কষ্ট, কিন্তু আমাকে যে বিষয়টা চিন্তিত করলো, এটা আমাকে একটু অপরাধী করে দিয়েছিল, যে আমি মাত্র কয়েকশো মিটার দূরে, কিন্তু আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, একটা উন্নত জীবন পাচ্ছি, স্বাস্থ্য সেবা পাচ্ছি, অথচ কিছু দূরেই মানুষগুলো কি রকমের একটা জীবনের ক্রাইসিস গুলোর মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে বিস্ময় লাগতো, আমি সুযোগ পেলেই তাদের জীবনটা তাদের কাছ থেকে একটু বোঝার চেষ্টা করতাম। আমাকে সবচেয়ে অবাক করে দিয়েছিল, এই সব মানুষগুলো দিনের পর দিন নিশ্চুপ হয়ে বসে থাকতো, হাজার হাজার মানুষ চারিদিকে, চারপাশে স্থির, মনে হয় তাদের কোনো ভাষা নেই, তাদের মধ্যে জীবনে কোনো চঞ্চলতা নেই। এই মানুষগুলো কিভাবে টিকে আছে, কিভাবে টিকে থাকে, সেটা আমাকে প্রায় 3 মাসের মতো সময় আমি বোঝার চেষ্টা করেছিলাম। তখন আমাকে একটা জিনিস চিন্তায় ফেলে দেয়। আমরা জানি সেই 43-এর যে মন্বন্তর হয়েছিল, যে দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষের খুব ভালো একটা হৃদয়স্পর্শী বিবরণ আমরা
চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রে পাই, তার লেখায়ও কিছুটা পেয়েছি। আবার অন্যদিকে অমর্ত্য সেনের মতো মানুষ এটা নিয়ে আবার স্কলার গবেষণা করেছেন। ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে নিয়ে আসে যে যখন এই রকমের দুর্ভিক্ষ চলে, সেই দুর্ভিক্ষের সময় তিনি কলকাতায় যে দোকানগুলোর সামনে মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, সেই সময় দোকানগুলোতে প্রচুর খাবার ছিল, খাবারের অভাব ছিল না। কিন্তু মানুষের সংকটটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে এই যে তার শক্তি বা সাহস কোনোটাই নেই যেটা দিয়ে সে ওই খাবারটাকে কেড়ে এনে খেতে পারে। ঠিক এই রকমের এই বিষয়টা আমাকে চিন্তায় ফেলে দিল যে এই যে একটা অদৃশ্য জিনিসের জন্য মানুষগুলো কনফাইন্ড হয়ে গেল, মানুষ আটকে গেল, মানুষ চুপ হয়ে আছে প্রায় অর্ধমৃতের মতো, তাদের কোনো ভাষা নেই। এই রাষ্ট্রের একটা এমবার্গো তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেরকমের একটা সময়ে আমাকে কতগুলো প্রশ্নের মুখোমুখি করে এবং আমাকে আরো একটু ভাবতে উৎসাহিত করে যে আসলে তাহলে বিষয়টা কি। এই যে মানব নামক যে সত্তা, যেটার আমরা এত গুণগান করি, এত কিছু, সেই মানুষ, সমস্ত পৃথিবীর 700 কোটির মতো মানুষ এতটা নিশ্চুপ হয়ে গেল কেন? তারা স্থির হয়ে গেল। ওই সময় একটা কথা খুব বেশি আলোচিত হতো, আপনারাও হয়তো শুনেছেন, যে আমাদের বাহিরে যাওয়া যেহেতু নিষিদ্ধ, বাহিরে আমরা যেতে পারছি না, ডোন্ট গো আউটসাইড, তাহলে কোথায় যেতে পারি? গো ইনসাইড। এই যে গো ইনসাইড, এটা আমাকে খুবই করেছিল যে হ্যাঁ, আমরা তাহলে জীবনে আমাদের এত ব্যস্ততা, আমরা তো অনেক সময় নিজেদের অন্তর্দৃষ্টির আমাদের দিকে দৃষ্টি দিতে পারি না, তাহলে এটা একটা সুযোগ। তাহলে সেই রকম একটা জায়গা থেকে আমরা কিছু ভাবতে পারি আমাদের। কিন্তু কিছুদিনের পরই আমার কাছে মনে হলো যে না, আমরা এই যে মানব সত্তাটাকে এত মহিমান্বিত করি, অমৃতেস্য পুত্র বলি, আশরাফুল মাকলুকাত, আরো অনেক কিছু যে বলি, এবং আমাদের ভেতরে যে একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক যে একটা অ্যাপ্রোচ, আপনারা জানেন যে মানব শ্রেষ্ঠ এবং এই মানবের জন্যই সবকিছু, আমার কাছে সেটা আবার আরো স্পষ্ট করে ধরা দিল। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কয়েকটা অবজারভেশন আমার সামনে চলে আসে, আমি বোঝার চেষ্টা করি। সেটা হলো এই যে প্রথম কোভিড-19 যে অতিমারিটা, এই অতিমারি এর আগেও পৃথিবীতে আমরা যদি গত কয়েক সহস্রাব্দ এবং শতাব্দীগুলো ভালো করে দেখি, আমাদের জীবনে অনেক রকমের ক্রাইসিস, সংকটগুলো আসে। সেই সংকটের অনেক রকমের মাত্রা থাকে, কখনো কখনো কোনো অঞ্চলে, কখনো দেশ, কখনো কোনো শহর এগুলোকে আক্রান্ত করে। কিন্তু এই প্রথম আমরা দেখলাম কোনো একটা সংকট, কোনো একটা রোগ যেটা সমস্ত পৃথিবীকে আক্রান্ত করলো একটা দীর্ঘ সময়। এই জন্য আমরা যদি এর আগেরও কতগুলো বিষয় দেখি, কখনো ফিনান্সিয়াল ক্রাইসিস আসে, বিশ্বযুদ্ধ আসে, এবং সেটার একটা রেশ দীর্ঘদিন থাকে, এবং এটা মাঝে মাঝেই আসে। আমরা যদি সময় দেখে আমরা এক ধরনের বিশ্লেষণও করতে পারি যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো কতদিন পরে আসে, আমাদের যুদ্ধের বিষয়গুলো কেমন করে আসে, মহামারীগুলো কেমন করে আসে। কিন্তু এই যে কোভিড-19 যে করোনা যে আমাদের সামনে আসলো, সেটার একটা খুব বৈশিষ্ট্য হলো যে সমগ্র পৃথিবীকে এবং সমস্ত পৃথিবীর জনগোষ্ঠীকে আক্রান্ত করলো। এখন এখানে এসে প্রথম যে জিনিসগুলো আমার সামনে, এটার বৈশিষ্ট্যগুলো আমার চোখে পড়লো, সেটা হলো প্রথম মানুষ এই প্রথম এক ধরনের আতঙ্কগ্রস্ত হয়ে গেল, যেটাকে মনে হলো যে তার সত্তার মধ্যের যে আতঙ্ক, সেই আতঙ্কটার একটা খুব বহিঃপ্রকাশ হলো এবং এটা দ্বারা সে সংক্রামিত হচ্ছে। যতটা না তিনি সংক্রামিত হচ্ছে ভাইরাস দিয়ে, তার চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছিল যে আতঙ্কটা কোথা থেকে শুরু হলো, কেন শুরু হলো, কে এই আতঙ্কটাকে মার্কেটিং করলো। আমি এই শব্দটা প্রায়ই বলি যে এই যে অতিমারি নামক যে সংকটটা, এই সংকটটা পৃথিবীতে আছে, এটা ছিল, কিন্তু আমার বরাবরই মনে হয়েছে এটা যতটুকু আছে তার চেয়ে বেশি পরিমাণে মার্কেটিং করা হয়েছে। তাহলে ন্যাচারালি একটা প্রশ্ন আসে যে এই মার্কেটিংটা কার সৌজন্যে, কার স্পন্সরডে, কার জন্য করা হলো, কেন এটাকে আরো বেশি অতিরঞ্জন করা হলো, অথবা আমাদের সামনে
মিডিয়া কেন এভাবে প্রেজেন্ট করলো, সেই প্রশ্নকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্যটা দেখলাম যে মানুষ গণহারে এক ধরনের আতঙ্কগ্রস্ত হতে শুরু করলো এবং মনে হলো এই আতঙ্কগ্রস্ত হওয়াটাই তার বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। আমি খোলা সবুজ মাঠে আমি দেখতে পেলাম আমারই বাহিরের বিদেশি বন্ধুরা ডাবল মাস্ক পরে দাঁড়িয়ে আছে। আমি যখন তাদের জিজ্ঞেস করলাম, এখানে তো কোনো জনমানুষ নেই, কিছু নেই, মাস্ক পরে দাঁড়িয়ে আছো কেন, তার সঠিক কোনো উত্তর তাদের কাছে আসলে নেই। কিন্তু তাদের ভেতরে এই যে বাঁচবার একটা আকাঙ্ক্ষা, সেখানে আমি দেখেছি খোলা মাঠেও তারা ডাবল মাস্ক পরে বসে আছে, তারা কাছে আসে না। এরপরে যেটা আর একটা বৈশিষ্ট্য আমার মনে হলো, যেটা মানুষের মধ্যে আমি দেখতে পেলাম, যে একটা মিনিংলেসনেস, যে অর্থহীনতার, এই যে জীবন, এর আসলে কোনো মানে নেই। প্রকৃতি মনে হচ্ছে আমাদের একটা পানিশমেন্ট দিচ্ছে, প্রকৃতি বোধহয় আমাদের প্রতিশোধ দিচ্ছে। এবং এই রকমের একটা জায়গায় গিয়ে মানুষ জীবন এবং মানুষের প্রতি এক আস্থাহীনতার মধ্যে পড়ে গেল। এই আস্থাহীনতা তাকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। এবং এটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এই যে মানুষকে মনে করতো সবচেয়ে ভালো শ্রেষ্ঠ, অথচ সেই মানুষকেই তার কাছে ফিরতে দিচ্ছে না, তাকে দেখে এড়িয়ে চলা এবং সেই মানুষের প্রতি আস্থা। এবং তখন এইটা বড় একটা শ্রেণীর কাছে মনে হলো আসলে এই যে জীবন, এর কোনো মানে নেই, এ অত্যন্ত ভঙ্গুর। তো সেক্ষেত্রে আমরা ধার্মিক শ্রেণীর এক ধরনের ব্যাখ্যা পেলাম, চিকিৎসা বিজ্ঞানের লোকজনদের, রাষ্ট্রনেতাদের, রাজনীতিবিদদের, দার্শনিকদের এক এক রকমের ব্যাখ্যা আমরা পেলাম। কিন্তু আমরা আসলে সন্তোষজনক কোনো উত্তরই পেলাম না। এরপরে আরেকটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তুললো, সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটার একটা সামষ্টিক অপরিকল্পনা এবং এক ধরনের অস্পষ্টতা। যদি আমরা খেয়াল করি যে পৃথিবীর এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য কেন্দ্রীয়ভাবে কোনো অথরিটি নেই, সেটা গ্লোবালিও নেই, এবং সেখানে স্টেট লেভেলেরও আমরা পাচ্ছিলাম না। মনে হচ্ছে যেন একটা গ্র্যান্ড ক্যাওয়াস, সেই রকমের কিছু দিনই আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এরপরে পার্টিকুলার আমরা কোনো গ্লোবাল এবং লোকাল অথরিটি আমরা পাচ্ছিলাম না। আপনারা যদি খেয়াল করেন যে রাষ্ট্রের আসলে কে এই বিষয়টাকে হ্যান্ডেল করবে, কিভাবে হ্যান্ডেল করবে, এটা এবং কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্র না, আমরা বেশিরভাগ রাষ্ট্রগুলোরই একই চরিত্রে দেখলাম, একই অব্যবস্থাপনার মধ্যে। অল্প কিছু দেশ একটু স্মার্টলি এবং এফিসিয়েন্টলি বিষয়টাকে অ্যাড্রেস করতে পেরেছিলেন। বেশিরভাগ জায়গায় আমরা অব্যবস্থাপনা দেখলাম, এবং যে অঞ্চলগুলোতে আমরা দেখলাম জনগোষ্ঠী একটু বেশি এবং মানুষের বৈচিত্র্য বেশি এবং ক্রাইসিস গুলো বেশি, সেখানে আরো এই সংকটটাকে মোকাবেলা আরো কঠিন হয়ে গেল। এরপরে এর সঙ্গে আমাদের সামনে আর একটা প্রবলেম এসে হাজির হলো, একটা বৈশিষ্ট্য নিয়ে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ইনফোডেমিক। এই যে প্যান্ডেমিক আমরা যেভাবে বলি, সেরকম আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা মানুষই যেন ইনফরমেশনের একটা সেন্টার। সে সোশ্যাল মিডিয়া নামক যে প্ল্যাটফর্ম, সেখানেই এক ধরনের তথ্যের অবাধ প্রবাহে আমাদের সবাইকে ভাসিয়ে দিল। আমরা পার্টিকুলার কোনো একটা সোর্স থেকে তথ্য পাচ্ছি না, মনে হচ্ছে প্রত্যেকটা মানুষই এই রিলেটেড সব তথ্যগুলো দিচ্ছে, এবং এই তথ্যের অবাধ প্রবাহে আমরা বেশিরভাগ সময় ভেসে যাই। কখনো আমরা আসলে এটা ক্রস চেক করে বা দেখি না যে এখানে আসলে নুড়িকণা আদৌ কিছু আছে কিনা। এটা একটা মানুষের আমার কাছে মনে হচ্ছে যে এই যে চিন্তাহীনতার মধ্য দিয়ে যাওয়া, এর ফলেই মানুষ সব কথাগুলোকে, সব তথ্যগুলোকে এক ধরনের লুফে নেয়, এই ধরনের এক ধরনের একটা বিনোদনের মতো। সেরকম আমাদের মধ্যে আমরা একটা স্পষ্ট দেখতে পেলাম যে একটা ইনফোডেমিক আমরা যেটাকে বলি, ইদানিং এটাকে এভাবেই বলা হয়। এরপরে মানুষগুলো কি হয়ে গেল, অন্তরীণ হয়ে গেল, কুঠরিবুদ্ধ হলো, সে একাকী হয়ে গেল। এইরকম একটা সময় মানুষের এক সামনে চলে আসলো একটা জুম ফেটিক। এই আমরা এখন যে এই মুহূর্তে যেটার মধ্যে আছি, গত দীর্ঘ অনেক দিন যাবৎ এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে আমাদের যে সরাসরি মুখোমুখি হলে আপনাদের যে স্পন্দনগুলো আমি পেতে পারতাম, আমার স্পন্দনগুলো আপনাদের মধ্যে যেত, সেই জায়গাগুলো থেকে আমরা অনেক মিসিং হয়ে গেলাম। আমরা কমিউনিকেশনে একটা কথা বলি
যে এই যে যে কথাগুলো আমার কথাগুলো আপনারা শুনছেন বা আমরা যেটা বলি, সেখানে যতটা আমার ওরাল ফর্মে আছে, যেটা যাচ্ছে, যেটাকে আমরা বলি ভার্বাল কমিউনিকেশন, তার চেয়ে নন ভার্বাল কমিউনিকেশনটা আসলে বেশি হয়। মানুষ তার বডি পোশ্চার, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো থেকেই বেশি জানতে পারে, বুঝতে পারে। তো সেইরকম একটা জায়গা আমরা খুব বেশি আমরা মিস করতে শুরু করলাম। ওই সময় এর সঙ্গে আরেকটা বিষয় আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে আমরা রাষ্ট্র যে জিনিস, যে সংগঠনটা, রাষ্ট্র নামিক যে সংগঠনটা, সেই সংগঠনটার এক ধরনের উপস্থিতি টের পেলাম এবং আমরা উপলব্ধি করলাম এই যে আমরা ব্যক্তির অনেক মহিমা করি, তার চেয়ে রাষ্ট্র অত্যন্ত প্রয়োজনীয়। এই যে এইরকম একটা মুহূর্তে রাষ্ট্রের আমরা একটা উপস্থিতি টের পেলাম, যদিও সেখানে রাষ্ট্র যে তার সুন্দর ব্যবস্থাপনা করতে পেরেছে, সেখানে তার প্রস্তুতি ছিল, সেটা আমরা বলবো না, কিন্তু আমরা রাষ্ট্রের একটা সরব উপস্থিতি টের পেলাম। এই যে বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, এবং এর মধ্যেই আমাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং হয়ে আসলো, যে আমরা পার্টিকুলার কোন একটা জায়গা থেকে আমরা নিজেদেরকে অ্যালাইন করতে পারছিলাম না যে এইটাই হচ্ছে তথ্য, এটাই করতে হবে, এটাই চিকিৎসা পদ্ধতি বা এটাই কারণ। কোনো কিছুই আমাদের সামনে এভাবে স্পষ্ট হয়ে আসলো না, আরো একটা অস্পষ্টতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আরো কিছুদিন। সেই রকমের একটা সময়ে আমার সামনে কয়েকটা প্রশ্ন আমাকে তাড়িত করলো। এই এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই যে প্যান্ডামিকটি, করোনা, এর যে বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে আসলো, সেটার ভিত্তিতে আমরা কতগুলো স্পেশাল ফিচার্স আমরা দেখতে পেলাম। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমার সামনে কয়েকটা প্রশ্ন আসলো, কয়েকটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুললো। সেটা হলো, যখন এই মানব নামক সত্তাটা, আমি প্রায়ই বলি যে এই সত্তাকে আমরা অনেক মহিমান্বিত করি, এই সত্তাকে আমরা অনেকভাবেই শ্রেষ্ঠত্বের দাবি করি, এবং আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থগুলো এর পক্ষেই সায় দিয়েছেন, এবং সেটার ভিত্তিতে আমরা দীর্ঘদিন যাবৎ যে অ্যানথ্রোপোসেন্ট্রিক একটা অ্যাপ্রোচ, যে মানব শ্রেষ্ঠ এবং এই যে পৃথিবীর যা কিছু এটা মানবের জন্য, এবং আমরা এই সময় এসে আমি দেখলাম আবারও এই মানব গোষ্ঠী যারা নেচারকে বিপন্ন করেছে, যারা ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি করেছে, সেই রকমের একটা মানব গোষ্ঠী এই রকমের সময়ও তিনি আবার এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক যে অ্যাপ্রোচ, যেটাকে বলি যে সামগ্রিক জীবনকে অগ্রাহ্য করে, প্রকৃতিকে অগ্রাহ্য করে, আবার সে তার বাঁচবার বা তার যে জায়গাটাকে সুনিশ্চিত করার, তার নিজের যে বাঁচবার আকাঙ্ক্ষা, সেটাকে প্রায়োরিটি করতে গিয়ে তার আবার সেই মানব শ্রেষ্ঠ সেই বহিঃপ্রকাশ আমি তার চরিত্রের মধ্যে আবার লক্ষ্য করলাম। এরপরে অনেকেই মনে করেছিল এবং প্রচুর আলোচনা হয়েছিল যে এই যে মানুষ এবার তার স্থির হওয়ার সময় পেল, মানুষ এবার ভাববে তার লোভ, তার ব্যক্তিগত স্বার্থ, সেলফ ইন্টারেস্ট যেটাকে বলি, সেগুলো হয়তো কমিয়ে দিবে। মানবের যে সত্তার যে বিকাশ, তার যে শ্রেষ্ঠত্ব সে দাবি করে, সেটা করতে গিয়ে জীবনের সবগুলো যে প্রবাহ, প্রকৃতি, এর সঙ্গে সে একটু ব্যালেন্স হয়ে সুসামঞ্জস্যপূর্ণ একটা জীবনের দিকে যাবে। কিন্তু আমরা দেখলাম যে না, মানুষের ভেতরকার সত্তার গভীরে যে লুকানো এক অদ্ভুত ধরনের স্বার্থপরতা, এক ধরনের লোভ, সেগুলো বেরিয়ে আসলো, এবং তারা নিজেদের এই অস্তিত্বের জন্য বা বাঁচবার জন্য অথবা সুবিধার জন্য তাদের খুব কাছের যে সম্পর্কগুলো, এই সম্পর্কের মধ্যেও আমরা দেখলাম এক ধরনের ফাটল ধরলো। প্রিয় মাকে রেখে সন্তানরা অনেক সময় পালিয়ে গেল হসপিটাল থেকে, হাজবেন্ডের উপস্থিতি দীর্ঘদিন পর আসায় স্ত্রী ঘর থেকে পালিয়ে গেল। এরকম অনেকগুলো কেস আমরা দেখেছি। আমরা জানি যে এইরকমের একটা সময় আমাদের এর মধ্য দিয়ে আমরা পেরিয়ে গেছি। তাহলে এটা একটা ভাববার বিষয় যে এই যে মানুষ যেটা মনে করেছিল যে মানুষ স্থির হবে, সে সবাইকে সঙ্গে নিয়ে বাঁচবে, তার যে লোভ, তার স্বার্থপরতা এবং এই প্রকৃতির উপরে যে এক ধরনের নির্মম অত্যাচার, সেখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু সেটা আমরা দেখলাম সেটা আসলে হলো না। আমার এই আলোচনায় আমি যে বারবার বলার চেষ্টা করেছি, কিছু মানুষ এই প্রতিকূলতার মধ্যে ব্যতিক্রম থাকে, সংগ্রাম করে, কিন্তু আমরা মূল যে চরিত্রটা, মূল বৈশিষ্ট্যটাকেই বেশি
হাইলাইট করার চেষ্টা করছি। এরপরে একটা কিছু শব্দ আমাদের সামনে চলে আসলো, টার্মিনোলজি। এর ভিতরে আমরা বললাম লকডাউন, করোনা, ডেথ রেট, কেস। এর সঙ্গে আর একটা খুব গুরুত্ব জিনিস আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। এবং এই প্রশ্নটা, এই টার্মিনোলজিটা আমাকে অনেক ভাবিয়েছে যে আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা কেন বললাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সাজেশন দিয়েছিল যেটা আসলে ফিজিক্যাল ডিস্টেন্সিং হওয়া দরকার, কিন্তু আমরা যদি খেয়াল করি যে আমাদের জীবনে আমাদের সামনে সোশ্যাল ডিস্টেন্সিং শব্দটা খুব সামনে চলে আসলো এবং এটাই প্রচার হলো। এই যে আমি দুইটা টার্ম ব্যবহার করলাম, একটা সোশ্যাল ডিস্টেন্সিং আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং। এই দুইটার মধ্যে একটা খুব মৌলিক পার্থক্য আছে। আমরা যখন সোসাইটি কনসেপ্টটা বলি তখন এখানে ব্যক্তির এই যে শরীর, তার যে বায়োলজি, এর সঙ্গে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে এবং এই জড়িত হওয়ার কারণে সেখানে অনেকটা প্রাণবন্ত হয়ে ওঠে এবং জীবনকে সমৃদ্ধ করে আরো কতগুলো বৈশিষ্ট্য। কিন্তু যখন আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বলি তখন শুধু আমাদের যে বায়োলজিক্যালি আমরা এই রোগটা যাতে ট্রান্সমিটেড না হতে পারে সেই জিনিসটাকে আমরা সেই প্রিকশনস হিসেবে আমরা মেনে চলতে পারি এবং সেটা কাম্য। তাহলে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং নামক শব্দটা আমাদের সামনে এসে আমাদেরকে আমাদের মগজে মননে বারবার হ্যামারিং করে আমাদেরকে এই সামাজিক ভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার, যে আমি একটা সত্তা, আমি যে একটা সামাজিক সত্তা, আমার যে একটা ইটারনাল ভ্যালুস আছে আমার জীবনের এবং ধর্মের এবং সব জায়গার যে একটা চিরন্তন সত্তা, যে আমি আমার জীবনের যে সমষ্টিগত যে বোধ, সেই জায়গা থেকে আমাকে অনেকটা সরিয়ে আমাকে সোশ্যালি ডিস্টেন্স করার একটা প্রবণতা আমরা টের পেলাম। এবং এই ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা খেয়াল করলাম যে গ্লোবাল লেভেল থেকে স্থানীয় বা দেশীয় পর্যায় পর্যন্ত মিডিয়াগুলোর এক ধরনের সমগোত্রীয় আচরণ, সেটা হচ্ছে এই তথ্যগুলো তারা যেভাবে প্রচার করছে মৃত্যুর সংখ্যা, ক্রাইসিস গুলো, ওই রকমের একটা সময়ে একটা মানুষ বিচ্ছিন্ন, মানুষগুলো গৃহবন্দী, মানুষের জীবনের অনেকটা যে গণপরিসর বন্ধ হয়ে গেছে, বিকাশের স্বপ্নগুলো বন্ধ হয়ে গেছে। এইরকম একটা সময় আমরা মিডিয়াগুলোর ভূমিকা দেখলাম, সে অনবরত আমার মগজে শুধু হ্যামারিং করতেছে ডেথ রেট, আমাদের কেস সংখ্যা, ক্রাইসিস গুলো। এবং তখন মনে হলো যে এই মিডিয়াগুলো এক ধরনের অদ্ভুত মার্কেটিং করতেছে এই রোগটার, এই যে প্রবলেমটা, এটার এক ধরনের অদ্ভুত মার্কেটিং এর মতো আমার কাছে মনে হলো। এবং আমরা ওই সময় আরো একটা বিষয় খেয়াল করলাম, এটা আমাকে ভাবিয়েছে যে পৃথিবীতে যখন রাজনৈতিক, অর্থনৈতিক, অন্য সামাজিক ক্রাইসিস গুলো হয়, সংকটগুলো হয়, তখন গ্লোবাল স্কলাররা, চিন্তাবিদ, দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী, সবাই এক ধরনের ভূমিকা থাকে, মন্তব্য থাকে। কিন্তু এই যে দীর্ঘ সময় যাবৎ চলমান একটা সংকট, এই সংকটে আমি পৃথিবীর শীর্ষস্থানীয় বেশিরভাগ বুদ্ধিজীবী, চিন্তাবিদ, দার্শনিকদের এক ধরনের নীরবতা আমি টের পেলাম। এর মধ্যে কিছু মানুষ ব্যতিক্রম ছিল, যেমন স্লাভো জিজেকের মতো মার্কসিস্ট থিঙ্কার, দার্শনিক, তাদের আমরা ওনার কিছু মন্তব্য আমরা পাই যেটা খুবই গুরুত্বপূর্ণ এই করোনার সময়ের বা এই বিষয়গুলো নিয়ে। কিন্তু আমাদের সামনে যেটা প্রশ্ন আকারে আসলো যে এই যে চিন্তাবিদ বা এই রকমের স্কলার শ্রেণীর এই নীরবতা কেন, এই নীরবতাটা আমাকে ভাবিয়েছে। এরপরে যদি আমরা আরেকটা বিষয় খেয়াল করি, যে রাষ্ট্র বা গ্লোবাল অথরিটির পক্ষ থেকে যেসব ব্যবস্থাগুলো আসলো, এই সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন, এই রকমের নানান রকমের যে বিষয়গুলো, হোম কোয়ারেন্টাইন, অনেক কিছু, সেখানে গিয়ে আমার কাছে অবাক করেছিল যে এই যে আমরা তৃতীয় বিশ্বের বা অনুন্নয়নশীল দেশগুলোর বলা অনুন্নত দেশগুলোর মধ্যে বিশাল একটা শ্রেণী হোম কোয়ারেন্টাইন ফর হোমলেস পিপল, এটা আমাকে খুবই বিস্মিত করে যে আমি হোম কোয়ারেন্টাইন বা সোশ্যালি ডিস্টেন্সিং এই বিষয়গুলো চাপিয়ে দিচ্ছি এমন একটা শ্রেণীর উপর, যে শ্রেণীর ঘর নেই, অথবা একটা কক্ষে তার 8 জন
10 জন পরিবারের সদস্য একসঙ্গে থাকে। ফলে আমাদের এই যে কতগুলো বিষয় আমরা চাপিয়ে দিলাম বড় একটা জনগোষ্ঠীর উপরে, সেই জনগোষ্ঠীর আসলে জীবন, তার যে জায়গাগুলো, সেই জায়গায় তিনি কিভাবে আছেন, এবং বড় একটা শ্রেণী যারা বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করেন, শ্রমজীবী মানুষ, তাদের প্রতিদিনের আয় তাদের প্রতিদিন করতে হয়, তাদের সেভিংস বলতে কিছু থাকে না। কিন্তু আমাদের যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর, তাদের মধ্যে এই যে এই বিষয়টা খুব প্রবলেম করলো না, কারণ তাদের এক ধরনের সেভিংস বা এই ধরনেরই থাকে, তাদের মোটামুটি সহনীয় একটা বাসস্থান আছে, তাদের জীবনের কতগুলো সুযোগ সুবিধা থাকে। ফলে এই যে বড় একটা শ্রেণী, যে শ্রেণীকে জন্য আমি যেটা বললাম, এ সম্পর্কে আমার আইনস্টাইনের একটা কথা খুবই খুবই ভালো মানে প্রণিধানযোগ্য এখানে, এবং আমি খুবই ভালো লেগেছিল ওনার এই চিন্তাটা, যে আইনের কি অদ্ভুত সাম্য, যার ঘর নেই আর যার ঘর আছে, দুইজনের জন্যই রাস্তায় ঘুমানোটা নিষিদ্ধ। ফলে অনেক সময় যে এই রকমের ক্রাইসিস গুলোতে আমরা রাষ্ট্র বা এমন কতগুলো বিষয়কে জনমানুষের উপরে চাপিয়ে দেয়, যেটা সেই মানুষগুলো আসলে নির্বাহ করতে পারবে কিনা, বইতে পারবে কিনা, সেটা আমাদের কাছে বিবেচ্য হয় না। এবং তখন আমার কাছে আরো কয়েকটা জিনিস মনে হলো, যে এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগ আসে, এবং এই যে আমাদের জীবনের যে প্রবাহটা চলছে, এর মধ্যে কতগুলো রোগ আমাদের প্রতিদিনকার সঙ্গী, এবং সেই রোগে মৃত্যুর হার কম্পারেটিভলি অনেক। ধরুন টিউবারকিউলোসিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, এই রকমের যে রোগগুলোতে প্রতি বছর প্রচুর মৃত্যুর সংখ্যা, এখানেও যে মৃত্যুর সংখ্যাটা যদি আমরা সেখানে তুলনা করি, তাহলে দেখব সেই মৃত্যুর সংখ্যাটা আরো বেশি হয়। তারপরও এই রোগটা আমাদের জীবনকে যেভাবে আলোড়িত করলো, সমস্ত পৃথিবীকে, সেটা কেন এভাবে হলো, সেটা আমাকে একটা আমার কাছে বারবার প্রশ্ন আকারে চলে আসলো। এবং তখন আমি একটা জিনিস বোঝার চেষ্টা করলাম। দেখুন, যে যদি 80-র দশকের মাঝামাঝি থেকে আমরা 2000 বা এইরকম সাল পর্যন্ত দেখি, তাহলে পৃথিবীতেই একটা রোগ খুব বেশি আলোচনায় ছিল, যে এইডস। এই এইডস নামক যে রোগটা, দেখবেন আমরা গত 10 বছর যাবত বা 15 বছর যাবত এটার কথা আর শুনছি না। এবং 80-র দশক বা 90-এর দশকে এভাবে ধারণা করা হতো যে আফ্রিকার দেশগুলো, ইন্ডিয়া, বাংলাদেশ, এই রকমের বড় জনগোষ্ঠী এই এইডস রোগে মৃত্যুবরণ করবে। এবং মজার ব্যাপার, এটার কারণ হিসেবে যেটাকে বেশিরভাগ প্রচার করা হতো, সেটার সেই কারণগুলোর সঙ্গে আমাদের এই সাউথ এশিয়া বা আফ্রিকার জীবনযাত্রার কিন্তু এক ধরনের সাংঘর্ষিক অবস্থান আছে, সেটা আমরা অনেকেই চিন্তা করিনি। ফলে দেখবেন যে এই রোগগুলো যখন সামনে আসে, প্রচুর প্রচার পায়, সেটা কেন প্রচার পায়, কি কারণে পায়, সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। যে এক একটা তথ্য আমাদের আসবে, আমাদের এই তথ্যের প্রবাহে ভেসে যাওয়া না, আমাদের কাজ হবে তৃপ্ত না হয়ে। আমি যে কথাগুলো বলি, এটা দিয়ে আপনাদের হয়তো অনেকের সময় আমাকে নৈরাশ্যবাদী মনে হতে পারে, বা মানবের প্রতি আমার এক ধরনের প্রেমহীনতা মনে হতে পারে। আসলে আমি যেখান থেকে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করি, সেটা নৈরাশ্যবাদ বা আশাবাদ কোনোটাই না, একটা নির্মোহভাবে বিষয়টাকে দেখা। আমাদের জন্য এটা জরুরি যে আমাদের একটা জেনারেশন তৈরি করা, আমাদের একটা যে যে জায়গা থেকে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে, যখনই আমাদের সামনে কোনো বিষয় আসে, সেই বিষয়টাকে আমরা কেমন করে দেখব, এটার কারণ, এটার পেছনের কারণ কি, আমাদের একটু ভাবা। সেইভাবে যদি আমরা দেখতে না পারি, তাহলে আমাদের যে এই যে চিন্তার যে ধারা, বা আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের শিক্ষা, বা আমাদের যে অন্যান্য শিক্ষাগুলো, বা আমাদের চিন্তার যে কাঠামোগুলো, সেগুলো আমাদের আসলে কোনো পূর্ণতা পাবে না, সেগুলো ফেল করবে। এই এই যে আমার মাথায় যে প্রশ্নগুলো আসলো, সেই প্রশ্নগুলো যখন আমরা আরেকটু যদি গভীরভাবে দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা আরো কয়েকটা আনুষঙ্গিক বিষয় আমাদের সামনে চলে আসে। সেটা হলো, এই রকমের একটা বিষয় যখন আমরা দেখলাম সমস্ত পৃথিবী এবং মানুষ, এবং বেশিরভাগ জিনিসগুলোকেই ফোকাস দেওয়া হলো করোনা নামক একটা বিষয়ে, আমার মনে হয়েছে
আপনারাও এটা ভেবে দেখবেন যে পৃথিবীর বৈশ্বিক এবং স্থানীয় পর্যায়ের যে বড় বড় সমস্যাগুলো, এই সমস্যাগুলো অনেকটা মুখ থুবড়ে পড়েছে এবং অনেকটা আড়ালে পড়ে গেছে। এবং এই যে আড়াল করে দেয়া, এই আড়াল করে দেওয়ার ফলে আসলে বেনিফিশিয়ারি কারা সেটাও আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব কিছু দেশের সরকার প্রধান থেকে শুরু করে কিছু প্রতিষ্ঠান, কিছু লিডিং কর্পোরেশন গুলো বা আরো অনেক এই ধরনের যারা পেছন থেকে নেপথ্যের খেলাটা খেলে, আমাদের সাইকোলজিক্যাল গেম গুলো খেলে, এবং এই খেলাটা খেলতে গিয়ে তাদের সঙ্গে নেপথ্যে যে আরো অনেক বড় বড় খেলোয়াড় থাকে যেটা আমরা বুঝতে পারি না, সেই জিনিসটাকে আমাদের ভাবতে হবে যে আরো অন্যান্য যে প্রবলেম গুলো ছিল। আমার মনে হলো যে সব সমস্যাগুলোকে এড়িয়ে এই করোনাটা মোর দেন 100% অ্যাটেনশন পেয়ে গেল। মনে হলো আমাদের এই মুহূর্তে এই পৃথিবীর, আবার যদি আপনি এই গত 2-3 সপ্তাহ বা আরো কিছুদিন দেখেন, খেয়াল করেন, মনে হচ্ছে যে আমরা আবার এই করোনাকে যেন ভুলে যেতে বসছি। সামনের দিনগুলোতে আবার এমন খুব বেশি তেমন কিছু হবে না, কিন্তু আমার ধারণা আমাদের এই যে মনোজগৎ, আমাদের চৈতন্যে, আমাদের যে সামাজিক চিন্তার মধ্যে এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে, যেটা আমাদের এই মুহূর্তে আঁচ করাটা কঠিন। ফলে এই যে আমাদের সামনে এই প্রবলেমগুলোকে আমরা অনেকটা এড়িয়ে গেলাম, আমরা দেখতে পেলাম না, অথবা আমাদের সামনে চোখের আড়াল করে দেওয়া হলো। এইরকমই একটা সময় আমরা যখন দেখি যে লকডাউন একের পর এক, এবং মানুষ অনেকটা একাকী হয়ে গেল, সোশ্যালি ডিস্ট্যান্সড হয়ে গেল, এবং এর মধ্যে আমরা দেখতে পেলাম যে ব্যক্তি শুধু একাকিত্বের মধ্যে পড়ে যায়নি, ব্যক্তির সঙ্গে পরিবার, সমাজ, কখনো কখনো শহর, নগর, দেশ, এমনকি মহাদেশও সেক্লুডেড হয়ে যাচ্ছিল। তাহলে একটা প্রশ্ন আসে যে এই যে আমাদের যে একাকিত্ব, কখনো কখনো আমরা দেখলাম যে এই লকডাউন হলে যে এই শহরটা লকডাউন বা এই শহরের এই অংশটা লকডাউন, এভাবে করতে করতে কখনো আমরা দেখলাম আমরা সমষ্টিগতভাবেও বিচ্ছিন্ন হয়ে যাই। কখনো এই যে ব্যক্তির বিচ্ছিন্নতা আবার সমষ্টিগতভাবে বিচ্ছিন্নতা এক অদ্ভুত একটা আমাদের ভেতরে এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে ফেলে দেয়। এবং এই বিচ্ছিন্নতার থেকে যেটা হয়ে গেল যে আমাদের যে একটা গণপরিসর, এটা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেল। আমি যে কথাটা সবসময় তরুণ স্কলারদের, চিন্তাবিদদের এবং মানুষদের সামনে নিয়ে আসতে চাই, যে আমাদের একটা গণপরিসর দরকার, যেখানে দিয়ে যেখানে গিয়ে আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক আরো যে গভীরতম সংকটগুলো, যেগুলো আমাদের অনেকেই আমরা আলোচনার মধ্যে আনি না, সেগুলোকে আমরা কিভাবে আলোচনার মধ্যে আনতে পারি, সেই গণপরিসরটাকে আমাদেরকে আরো প্রশস্ত করতে হবে। কিন্তু সেটা না হয়ে আমরা দেখলাম যে গণপরিসর যেমন সংকুচিত হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে এই যে মানব নামক যে সত্তাটা, সেই সত্তাটাও অনেকটা সংকুচিত হয়ে গেল। এবং এর ফলে এই যে মনস্তাত্ত্বিক যে গেমটা খেলে একবার এক এক রকমের তথ্য দিয়ে গ্লোবাল যে অথরিটিগুলো অনেকটাই আমাদের কাছে পেছনে অদৃশ্য। আমাদের কাছে মনে হলো কর্পোরেশন, কিছু গ্লোবাল ফার্মাসিউটিক্যালস লিডিং, যারা এটা তৈরি করবে, যারা পৃথিবীর মানুষকে অনলাইনের মাধ্যমে করে দিয়ে সেলস করা থেকে শুরু করে এই কাজগুলো করতে উৎসাহী, আমাদের যে পারস্পরিক যে ব্যক্তিগত সামাজিক যে বন্ধন, প্রকৃতির সঙ্গে আমাদের যে একটা সাযুজ্য সম্পর্ক, সেই সম্পর্কগুলো থেকে বিচ্ছিন্ন করে নেয়ার পেছনে যারা কাজ করেছেন নিবৃত্তি, সেখানে আমরা দেখলাম তাদের একটা সচেতন আমাদের সাইকোলজিগুলোকে, আমাদের অ্যাটেনশনটাকে অনেকটাই তারা বারবার ডাইভার্ট করে দিল, একদিক থেকে আর একদিকে সরিয়ে দিল, যে মানুষ কোনো একটা বিষয়কে নিয়ে চিন্তা করবে, এর মধ্যেই আর এক তথ্য, আর এক বিষয় এনেই আমাদেরকে একটা জিনিসকে গভীরভাবে বুঝতে না দেয়া একটা সুস্পষ্ট আমরা তাদের সচেতনতা তাদের মধ্যে খেয়াল করলাম। এবং এই ক্ষেত্রে পৃথিবীর বেশিরভাগ মিডিয়াগুলো এক ধরনের খুব গুরুত্বপূর্ণ তাদের মতোই ভূমিকা রাখলো, এবং সেক্ষেত্রে খুব সুবিবেচকের মতো ভূমিকা রেখেছে। এই রকমের আমরা মিডিয়া বা এরকমের আমরা কম্পারেটিভলি কম দেখি। কেউ কেউ রেখেছেন বিচ্ছিন্নভাবে, কিন্তু সে সংখ্যাটা এতই কম যেটা আমরা আমাদের প্রণিধানযোগ্য নয়। এরপরে আমরা আর একটা জিনিস আমাদের কাছে যেটা মনে হলো, যেটা আপনারা যদি একটু একটা সাধারণ ডেটা খেয়াল করেন, আমাকে ভাবিয়ে তুলেছে, সেটা হলো পৃথিবীর সবচেয়ে
হেলথ কেয়ার সিস্টেমের উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা একটি, এবং যদি আমরা মৃত্যুর সংখ্যাটা বলি, আমেরিকার মৃত্যুর সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি পৃথিবীতে, যে ডেথটা সেটা প্রায় 7,24,000-এর মতো। এবং এরপরে যদি আমরা বলি ব্রাজিল এবং ইন্ডিয়ার জনগোষ্ঠীর তুলনায় তাদের ডেথ রেটটা কম। এখন যদি আমরা ধরি হেলথ কেয়ার সিস্টেম বা আরো অন্যান্য যে বিষয়গুলোতে এই ইউনাইটেড স্টেটসের মতো দেশের এই সিস্টেমগুলো ভালো, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের গবেষণা, এগুলো ভালো হওয়া সত্ত্বেও সেখানে এত পরিমাণে মৃত্যুর হার হলো কেন? আবার আমরা যেটা দেখলাম যে চীন, যেখান থেকে এই এই করোনা ভাইরাসটার যাত্রা শুরু, যেখান থেকে প্রথম আইডেন্টিফাইড হলো, সেখানে মৃত্যুর সংখ্যাটা মাত্র 4,636 এখন পর্যন্ত। এবং যদি আমরা পপুলেশন বেস দেখি, তাহলে আমরা দেখবো যে আমেরিকার তুলনায় চীনের পপুলেশন বেস জনসংখ্যাটা অনেক বেশি। তাহলে এটা একটা বিষয়। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় যেটা আমাদের ভাবার বিষয়, সেটা হলো যে এই যে কোম্পানিগুলো যারা করোনা টিকা তৈরি করা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা এই বিষয়গুলোকে যারা এর সঙ্গে এনেছেন, যে কোম্পানিগুলো, স্পেশালি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, আমি বলবো তারা তাদের প্রফিট করা এবং এই রিলেটেড যে ম্যানেজমেন্ট, এই সংশ্লিষ্ট যে মানুষগুলো এবং প্রতিষ্ঠানগুলো, সেখানে তাদের যে প্রফিটের যে স্বভাব আমরা দেখলাম। কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় খুবই স্পষ্টভাবে লক্ষণীয়, সেটা হলো তারা এই যে করোনা ভাইরাসের জন্য যে টিকাটা তারা উৎপাদন করা, তৈরি করা এবং এর বন্টনের ক্ষেত্রে তারা কয়েকটা জিনিসের নিশ্চয়তা চাইলো। তার ভিতরে একটা হলো যে এই কোম্পানিগুলোর একটা মানুষের যে তথ্যের উপরে একটা একচেটিয়া নিয়ন্ত্রণ, এবং এই কোম্পানিগুলোর যে এই সংক্রান্ত যদি জটিলতাগুলো হয়, সেখান থেকে তাদের একটা দায় মুক্তি। তাহলে দেখুন, এই যে সবচেয়ে বড় আমাদের সামনে যেটা চলে আসলো, যেটা আমাদের ভাবতে হবে, যে এই করোনায় আমাদের সবার সামনে এসে দেখলো যে আমি ব্যক্তির যে সত্তাটা, তার যে একটা ব্যক্তিগত জগৎ, তার যে প্রাইভেসি, সেটা কিন্তু অনেকটা উধাও হয়ে গেল। আমার সব রকমের তথ্য, ইভেন আমার যে আমার যে তথ্যগুলো, মেডিকেল রিলেটেড যে ইনফরমেশনগুলো, সেগুলো এখন আমার আর ব্যক্তির কাছে নেই, সেটা কিছু কোম্পানি, কিছু প্রতিষ্ঠান এটার মাধ্যমে সেখানে চলে গেল। ফলে এইরকম একটা জায়গায় থেকে আমরা দেখলাম যে তারা এই প্রক্রিয়ার মাধ্যমে যে এক ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ, আবার ব্যক্তির তথ্যের উপরে এক ধরনের নিয়ন্ত্রণ, আবার এই সংক্রান্ত যদি কোনো জটিলতা হয়, সেখান থেকে দায় মুক্তির মতো কতগুলো জিনিসকে তারা প্রেশারাইজ করে রাষ্ট্রগুলো বা গ্লোবাল অথরিটির কাছ থেকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করলেন। এর ফলে আমরা দেখলাম যে তাদের যে ভূমিকাটা, সেই ভূমিকায় আমাদেরকে এক ধরনের আমাদের সামনে একটু প্রশ্ন তুললো যে তাহলে আমাদের কল্যাণের নামে যে কাজগুলো করা হচ্ছে, সেই কাজগুলো কতটা আসলেই এই যে প্রান্তিক পৃথিবীর জনগোষ্ঠী, এদের জন্য কতটাই হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় কোম্পানিগুলো এর জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয় যেটা, সেটা হলো যে এই কেন্দ্রিক যে একটা বাণিজ্য, এই কেন্দ্রিক যে দীর্ঘমেয়াদী একটা বাণিজ্যের যে বাজার তৈরি হয়ে গেছে, যে সম্ভাবনা তৈরি হয়ে গেছে, সেটার নিয়ন্ত্রণটা যদি রাষ্ট্রগুলোর কাছে না থেকে কোম্পানিগুলোর কাছে থাকে, তাহলে এক ধরনের আমরা দীর্ঘমেয়াদী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে যাব। এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেলাম, এবং আমাদের হয়তো আরো সামনের দিনগুলোতে আমাদের যেতে হবে, যে আমরা আরো কতদিন যেতে হবে, কিভাবে যাব, এর ইম্প্যাক্ট গুলো আমাদের জীবনে কি পড়বে, সেই রকমের একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সামনের যে সংকটগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করি, যে তাহলে মানুষের এই যে মনোসামাজিক সংকটের যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি, যেগুলো আমি আমার ব্যক্তিগত কিছু বিশ্লেষণ আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করলাম, এর সঙ্গে আরো কয়েকটা বিষয় আমাদের সামনে যেটা ভাবতে হবে খুব গভীরভাবে, সেটা আমরা এভাবে
দেখতে পারি। একটা বিষয় হলো যে এই যে পৃথিবীতে প্রায় 700 কোটির বেশি মানুষ এবং এটা ক্রমান্বয়েই বাড়ছে। এই 700 কোটির বেশি মানুষের যে পৃথিবীতে সামনের দিনগুলোতে আমার মনে হচ্ছে যে বিশাল একটা জনগোষ্ঠী অপ্রয়োজনীয় হয়ে যাবে। যে পদ্ধতির মাধ্যমে পৃথিবীটাকে কিছু কোম্পানি, কিছু গোষ্ঠী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, ব্যক্তির তথ্য, ব্যক্তির, আমরা একটা সময় মনে করতাম যে এর একটা বাজার থাকতে হবে মানুষের জন্য, কিন্তু মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে সেই বাজারের জন্য। কিন্তু এরপরে এসে দেখলাম যে বাণিজ্যের ধারাটা এমনভাবে পাল্টে যাচ্ছে, এমনভাবে তারা চেঞ্জ করে নিচ্ছে যে এই পৃথিবী নামক যে গ্রহটাকে অনেক সময় মনে হয় এটাকে তারা অকেজো বা অচল ঘোষণা করে অন্য গ্রহের দিকে তাদের বাণিজ্য, তাদের চিন্তা, এইরকমের একটা শিফট করবার এক ধরনের প্রবণতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। ফলে এটা আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি, এবং মনে হয় যে পৃথিবীর বড় একটা জনগোষ্ঠীকে অগ্রাহ্য করা এবং অপ্রয়োজনীয় করে দেয়া হবে। ফলে অল্প কিছু মানুষ, তাদের জন্যই এই পৃথিবী এবং এই সুযোগ সুবিধা, এই প্রকৃতি, এই শক্তি, এই এনার্জি সবকিছু তাদের জীবনের জন্য ব্যয় করতে হবে। বাকি যে বিশাল একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর এই পৃথিবীর সঙ্গে তারা সম্পৃক্ত নানাভাবে, কিন্তু তাদেরকে অপ্রয়োজনীয় করে দেওয়া হবে এবং অপ্রয়োজনীয় হয়ে যাবে। আরো একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ব্যক্তি তার শরীর, তার মন, এর উপরে তার নিয়ন্ত্রণ হারাবে। এটাকে যদি আমি আরেকটু খোলাসা করে বলি তাহলে এভাবে হয়ে যাবে, ধরেন একটা ব্যক্তি তাকে নিজেকে বিশ্লেষণ করতে যতটা পারবে, তার চেয়ে এই ব্যক্তির তথ্যগুলো নিয়ে অ্যালগোরিদম সহ নানান রকমের প্রযুক্তি, যেটা ইদানিং আপনারা আরো শুনতে পাচ্ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নানান বিষয়গুলো আসছে আমাদের সামনে, সেটার ফলে দেখা যাবে যে এই ব্যক্তি নিজেকে যা বিশ্লেষণ করতে পারে, বুঝতে পারে, তার সেই কোম্পানিগুলো এই তথ্য নিয়ে তাকে বেশি বেশি বিশ্লেষণ করতে পারবে। ফলে এই ব্যক্তি নিয়ন্ত্রক হয়ে যাবে অনেক সময় এই কোম্পানিগুলো। আপনারা এখনই দেখতে পান অনেক সময় আপনার পছন্দ অপছন্দ, আপনার স্পন্দন, অনুভূতিগুলো কোম্পানিগুলো এক ধরনের রিড করে সেই রকমের প্রোডাক্ট আপনাকে অফার করে, সেভাবেই এক ধরনের, সেটা সামনের দিনগুলোতে আপনার এতদিন যে প্রাইভেসি বলতে ছিল, কতগুলো তথ্য ছিল, এই করোনার একটা সময় এসে আমরা অনলাইন হয়ে এবং নানান রকমের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে ব্যক্তিগত স্বাস্থ্যের এবং যে মেডিকেল যে তথ্যগুলো, সেগুলো এখন এর মধ্যে চলে যাওয়ায় ফলে ব্যক্তি, আমার মনে হয়েছে, তার শরীর এবং মন এবং তার যে চারপাশের যে একটা সামষ্টিক শক্তি, সেটা আস্তে আস্তে মনে হচ্ছে তার নিয়ন্ত্রণটা হারিয়ে যাচ্ছে। এবং এর ফলে কিছু মানুষ আবার বলার চেষ্টা করছে যে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার আসবে, এই যে পৃথিবীটা একটা নূতন একটা ধারণার মধ্য দিয়ে যাবে, সেই জায়গায় একটা বড় শক্তি হয়ে যাবে যে এই যে আমরা যে মানুষ, একটা শ্রমজীবী বড় একটা গোষ্ঠী, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে টেসিক নলেজটার কথা আমরা বলি, ধরেন সামনের দিনগুলোতে একজন কবি, যার শক্তি কবিতা লেখা, একজন ঔপন্যাসিক, অথবা একজন বাউল, অথবা একজন গ্রামের সাধারণ একটা মানুষ যে প্রকৃতির সঙ্গে খুবই সম্পৃক্ত হয়েছিল, এই যে বড় একটা জনগোষ্ঠী বা আমাদের পরম্পরার মধ্য দিয়ে যে শিক্ষাগুলো প্রজন্মের পর প্রজন্ম পেত, সেই জায়গাগুলো আস্তে আস্তে অপ্রয়োজনীয় করে দেয়া হবে। ফলে যে পৃথিবীতে সামনের দিনগুলোতে আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনার যে কাঠামো, সেই কাঠামোগুলো কি হবে, মানব সত্তাটা কি হবে, সেগুলো অল্প কিছু কোম্পানি, অল্প কিছু অর্গানাইজেশন তারা নিয়ন্ত্রণ করবে। এবং এই প্রথম আমরা দেখলাম যে পৃথিবীর যে পরাক্রমশালী যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের আমরা দুর্বলতা এবার লক্ষ্য করলাম। সেটা আপনারা দেখতে পেয়েছেন যে এটা শুরুর দিকেই আমেরিকান প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্টের এক ধরনের অসহায়ত্ব প্রকাশ বা আর একটা কান্ট্রিকে দোষারোপ করবার যে একটা প্রবণতা, ফলে তারাও দেখতে পেলাম যে এক ধরনের মনে হচ্ছে যে অনেকটা এই যে রাষ্ট্রগুলোর যে ভূমিকা, সেটা অনেকটা আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যাচ্ছে। এর ফলে অর্থনৈতিক যে বিন্যাসটা হবে, এই যে নিউ ইকোনমিক অর্ডারটা যেটার কথা বলা হয়, ফলে বেশিরভাগ কাজগুলোই যদি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে করা হয়, তাহলে বড় একটা শ্রেণী আমি বললাম যে অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। এবং এই যে তথ্যের অবাধ নিয়ন্ত্রণটা তাদের কাছে চলে যাওয়ার কারণে খুব বড় বিশাল একটা শ্রেণী যে এতদিন যে কাজগুলো করতো বা তাদের যে প্রয়োজনীয়তা ছিল সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্র ব্যবস্থায়, সেগুলো অনেকটা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এবং যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যাবে সেটা আমরা অলরেডি জানি যে এই গত 1.5-2 বছরে পৃথিবীর যে শীর্ষস্থানীয় ধনকুবের তাদের সম্পদের পরিমাণ আরো অনেক কারণে বেড়েছে। এবং তাদের এই যে সম্পদটা বেড়ে যাওয়া, তাদের যে অ্যাসেটগুলো, এই অ্যাসেটগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো এর সঙ্গে বিশাল একটা জনগোষ্ঠীর কোনো সম্পর্কই নেই। মানে এমন একটা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সামনের দিনগুলোতে হয়তো যেতে হবে যে জায়গায় আমরা দেখতে পাবো যে বড় একটা জনগোষ্ঠী, মানে ফার্মিং হবে ফার্মার ছাড়া, যে আমাদের কৃষি ব্যবস্থা থাকবে যেখানে কৃষকের প্রয়োজন হবে না, চিকিৎসা থাকবে সেখানে ডাক্তার দরকার হবে না। এই রকমের অনেক জায়গাগুলো, যে জায়গাগুলোতে ওই প্রফেশনগুলো নিয়ন্ত্রণটা অনেকটাই অল্প কিছু প্রতিষ্ঠান তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক অন্য অনেক কিছুর মাধ্যমে করতে পারবে। এখন এই করতে পারাটার সঙ্গে করোনার সম্পর্কটা কোথায় সেটা একটা বুঝবার বিষয়। যে এই যে আমরা গত অনেকদিন যে অনলাইন বা এই যে জুম থেকে শুরু করে সবকিছুর এই অনলাইন ব্যবস্থার মধ্যে দিয়ে গেলাম, এবং আপনি যদি দেখেন পৃথিবীর এখন বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলের যে শিশুটার হয়তো খাদ্যই নেই, বস্ত্র নেই, এইরকম একটা শিশুর জন্য এখন তার প্যারেন্টসদের, তার পিতামাতার একটা 10-12 হাজার টাকা খরচ করে একটা ফোন কিনতে হবে যাতে সে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এই যে তার উপরে একটা বড় ধরনের একটা তার খরচের একটা ক্ষেত্র তৈরি হলো, যেটা তার আয়ের কোনো ক্ষেত্র নেই। এইরকমের করে ফলে এই যে প্রযুক্তির যে প্রোডাক্ট গুলোর, যেটা সফটওয়্যার বলি আমরা, হার্ডওয়্যার বলি, যে এই যে টোটাল ক্ষেত্রগুলোর একটা অবাধ এক ধরনের বাজার তৈরি হচ্ছে। এই বাজারটা আস্তে আস্তে সম্প্রসারণ হচ্ছে, যেখানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো অকেজো বা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। এবং আর একটা জিনিস আমার কাছে সামনে মনে হয় যে মিডল ক্লাস যে শ্রেণী, মধ্যবিত্ত একটা শ্রেণী আমরা দেখেছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিতে যে এক ধরনের ভালো ভূমিকা ছিল, একটা সচেতনতা ছিল, সেই মিডল ক্লাসের এক ধরনের স্বার্থপরতার এক ধরনের চরিত্র আমরা এবার টের পেলাম। এবং এই মধ্যবিত্তের মধ্যে একটা শ্রেণী এটাকে তার শ্রেণীকে অতিক্রম করে এই যে চলমান ব্যবস্থার মধ্য দিয়ে আরো কিভাবে তার ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারে, আরো বেশি ওই যে সুপার যে শ্রেণীর কথা বললাম, অতি ধনী শ্রেণী, সেই শ্রেণীর দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা এবার খুবই স্পষ্টভাবে লক্ষ্য করলাম। আমরা এই যে চিকিৎসা পদ্ধতি, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবস্থাপনার সঙ্গে মানুষগুলোর এক ধরনের অতি লোভনীয় যে পদক্ষেপগুলো দেখলাম, সেগুলো আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে। আমার কাছে মনে হয় যে এই যে ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সামনের দিনগুলোতে, এই যে মানব নামক যে কনসেপ্টটা, মানব নামক যে সত্তাটা, আইডিয়াটা, এই কথাটা আমি বারবার বলছি আপনাদের আজকের আলোচনায়, সেটা আস্তে আস্তে আমার মনে হয় যে একটা সিনথেটিক সত্তার মতো হয়ে যাচ্ছে। এবং এই যে প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হওয়া বা প্রকৃতি বিরুদ্ধ আচরণ এবং মানুষকে প্রকৃতির কাছ থেকে সরিয়ে নেয়ার যে প্রক্রিয়া, সব মিলিয়ে সেটা আমাদেরকে আরো দুর্বল এবং অসহায় করে দিবে। এবং আপনারা যদি আমি আমার যে স্টাডি যেগুলো করেছি আমি, সেই স্টাডির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আজকে আপনাদের সঙ্গে আমি চিন্তাগুলোই করলাম, কিন্তু আমার নভেম্বরের মিড নভেম্বরের দিকে আমি ইন্টারন্যাশনাল একটা সেমিনারে প্রেজেন্ট করব, যেখানে আমি কতগুলো খুব অদ্ভুত রকমের অবজারভেশন আমি দেখেছি, যেটার ভিতরে একটা আমরা এখানেই করতে পারি। যেমন শিশু এবং নারীদের মধ্যে এক ধরনের অদ্ভুত আমরা পরিবর্তন এসছে। এবং এইগুলো স্টাডি করতে গিয়ে আমি যেটা দেখলাম, পৃথিবীতে এই গত 1.5 বছরের মতো সময় কয়েক হাজার একাডেমিক আর্টিকেলের উপরে লেখা হয়েছে, কিন্তু সবগুলোই একটা খণ্ডিত বা ছোট ছোট অংশগুলোকে দেখা হয়েছে। কিন্তু সমাজতাত্ত্বিক বা দার্শনিক জায়গা থেকে এই বিষয়টাকে দেখবার বা এটার পরিণামটাকে চিন্তা করবার যে দীর্ঘমেয়াদী যে অভিজ্ঞতাগুলো, এটা বুঝবার বা চিন্তা করবার যে চর্চাটা, সেই চর্চাটা আমি
কম্পারেটিভলি খুব কমই দেখতে পেলাম। এবং মানুষের ভিতরে এক ধরনের স্থবিরতা আসতেছে, স্থিরতা নয় স্থবিরতা, আবার পাশাপাশি আর একটা শ্রেণীর মধ্যে এক ধরনের অস্থিরতা। এই স্থবিরতা এবং অস্থিরতা, এই দুইটা সত্তার একটা অদ্ভুত মিশ্রণে মানুষ যেন অনেকটা দিকবিদিক হয়ে যাওয়া, সে আসলে তার করণীয় স্থির করতে না পারা এবং সামনের দিনগুলোতে তার যে ভূমিকাটা এটাকে স্থির করতে না পারা, এরকম এক ধরনের মানসিক সংকটের মধ্য দিয়ে একটা বড় শ্রেণী যাবে, যারা এক ধরনের নিশ্চিত জীবন অর্থ সম্পদ করে করে রেখেছে। আমরা দেখলাম তাদের বাঁচবার তৃষ্ণাটা সবচেয়ে বেশি। তাদের অদ্ভুতভাবে তারা মনে করেছে যে এভাবেই বেঁচে থাকা যাবে এই রকমের করে। ফলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী, এদেরকে সরিয়ে, এদেরকে জীবনের যে যজ্ঞ থেকে বাইরে রেখে এক ধরনের জীবনকে কাটিয়ে নেওয়া যায়। তা আমি শেষ করার আলোচনার একবারে শেষ প্রান্তে এসেছি আমার আলোচনার। এরপরে সেখানে আমি একটা বিষয় নিয়ে আমি আমার আলোচনা থামবো এখানে। সেটা হলো, ধরুন এই সামনে আমাদের জন্য যেটা একটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে এই যে টিকা। এই টিকাটা দেওয়ার ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে এক ধরনের অসাম্য দেখা দিচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে পৃথিবীর কিছু উন্নত দেশ যত পার্সেন্ট দিতে পেরেছে এবং এটাকে প্রায়োরিটাইজেশন, যে কারা পাবে, কাদের আগে দেওয়া উচিত, সেই ক্ষেত্রগুলোতে এক ধরনের অসাম্য হচ্ছে। যে যে দেশগুলোতে জনসংখ্যাটা বেশি এবং যাদের অর্থনৈতিক বা এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারছে না, তাদের এক ধরনের এখনো এটা পৌঁছতে পারছে না। এবং আরো একটা যে আলোচনা হচ্ছে যে এই টিকার দেওয়ার ফলে আমাদের শরীরে অন্য দীর্ঘমেয়াদী কি কি ইম্প্যাক্ট পড়বে, এই নিশ্চয়তাটা এখন আমরা পাচ্ছি না। এর মধ্য দিয়ে আমরা দিচ্ছি বড় একটা জনগোষ্ঠী, কারণ এই মুহূর্তে বিশাল একটা শ্রেণীর সামনে আসলে করণীয় স্থির করবার নেই, কারণ বেশিরভাগ সময় মনে হয় যেন এক অভিভাবক শূন্য। আমার কাছে কখনো কখনো রাষ্ট্রকে মনে হয় যে সে তার কর্তব্য স্থির করতে পারে না, বেশিরভাগ রাষ্ট্রগুলোই। তো এইরকম একটা সময়, অনেক সময় এইরকমের কথা উঠে যে টিকাদানটা এটাকে বাধ্যতামূলক করা, ম্যান্ডেটরি করা। কিন্তু আমার কাছে এখানে একটা জিনিস মনে হয় যেটা, যে হ্যাঁ, একটা মানুষ তার শরীর, তার মন, তার উপরে নিয়ন্ত্রণ অনেকভাবে হারায়। ফলে তার এই শরীরের, তিনি চিকিৎসা পদ্ধতির কি কি নিবেন কি নিবেন না, তার একটা অধিকার, তার প্রায়োরিটি, সেটাকে গুরুত্ব দেওয়ার, সেটাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার থাকা উচিত। এখন যদি এটাকে বাধ্যতামূলকভাবে করা হয়, যে প্রত্যেকে নিতে বাধ্য, স্টেট ফোর্স করে, তাহলে আমি এইরকমের একটা যদি জায়গা থেকে আমি যদি এভাবে একটা ভাবি, এরকম একটা প্রশ্ন তুলি, যে এই যে পৃথিবীর রাষ্ট্রগুলো যারা টিকাকে যদি বাধ্যতামূলক ভাবে করতে বাধ্য করে, তাহলে এর চেয়েও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, অন্যান্য যে বিষয়গুলো, রাষ্ট্র কি কোনোদিন এইভাবে বাধ্যতামূলক করেছে যে এই যে দরিদ্র মানুষগুলো, তোমার অবশ্যই খাবারটা খেতে হবে, আমি খাবার দেব, তোমাকে খেতেই হবে? রাষ্ট্র কি এটা করেছে কখনো? এই যে প্রচুর জবলেস শ্রেণী, যে হ্যাঁ তোমাকে আমি জবও তোমাকে নিতেই হবে? তাহলে এই যে আরো গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেই জায়গাগুলোতেও তো সে বাধ্যতামূলক ভাবেই দিতে পারেনি। তাহলে এইখানে আমার কাছে এইরকম একটা প্রশ্ন আমি তুলছি, যে এটাও আমাদের ভাববার বিষয়। সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, যে যে করোনার যে সংকট, যেটার মধ্যে দিয়ে আমরা কেটে গেছি, আমরা অনেকটা খুবই বিস্মৃত হয়ে যাই। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে আবার এটা ভুলে অন্য কোনো এক খেলায় মেতে উঠবো, যেটা আমাদের কপট দেবতারা যে খেলায় আমাদের মাতিয়ে তুলবেন বা যে খেলা আমাদের সামনে আনবেন। কিন্তু সবচেয়ে সত্যিটা হলো এই, যে আমাদেরকে আমাদের সামনে যাই আনুক না কেন, আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, বুঝে শুনে আমাদেরকে এগোতে হবে। এই চিন্তার যে চর্চার যে কালচারটা, এই কালচারটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই যে আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনার উদ্দেশ্য আসলে কোনো গ্রুপ বা কোনো সংগঠন বা প্রতিষ্ঠান বা রাষ্ট্র ব্যবস্থাকে দায়বদ্ধ করা না, কতগুলো চিন্তার জায়গাগুলোকে একটু সামনে আনা, যাতে করে আমাদের আরো চিন্তার অনুভূতিটা আমাদের সামনের দিকে এগিয়ে যায় এবং চিন্তার ক্ষেত্র তৈরি হয়। এবং আমাদের তরুণ প্রজন্ম, আমি জানি এখানের বড় একটা শ্রেণী লেখালেখি, চিন্তা, সাহিত্য, শিল্পকর্মের সঙ্গে জড়িত। এই চিন্তার রেভিনিউ থেকে সামনে খুব ভালো সাহিত্যকর্ম হতে পারে, এই
এই কেন্দ্রিক এই জায়গাগুলো আসবে। আমি এই মুহূর্তে এখানে থামছি, এরপরে আপনাদের যদি কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, আরো কিছু থাকে, এটা নিয়ে আমরা আরো কিছুক্ষণ আলোচনা করতে পারবো। তাহলে আমি এই মুহূর্তে এখানেই এখন থামছি। আপনারা আপনাদের আলোচনা প্রশ্নগুলো মুখোমুখিও করা যাবে, লিখেও করতে চাইলে যেভাবে করতে চান। আমরা কিছুক্ষণ আপনাদের প্রশ্ন নেব বা মন্তব্য। স্যারকে অনেক ধন্যবাদ, আর একটা চমৎকার আলোচনা করলেন। আমাদের এই মুহূর্তে যদি কেউ চান মাইক আনমিউট করে অথবা চ্যাট বক্সে লিখে প্রশ্ন করতে পারেন। যেহেতু একটু প্রশ্নের মানে বিলম্ব হচ্ছে, তো আমার একটা জানার আগ্রহ আর কি স্যারের হ্যাঁ, প্লিজ। করতে পারলাম না আর কি, লোক সংবরণ করতে পারলাম না। সেটা হচ্ছে যে উন্নয়ন অর্থনীতির একজন গবেষক হিসেবে আপনি এই করোনার উদ্ভব এবং চায়নার যে ব্যবসার সফলতা কিংবা ব্যবসার যে উন্নয়ন, এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আসলে এই আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার আসলে একটা কয়েক মাত্রিক আলোচনার ক্ষেত্র আছে, কিন্তু আমি একটু সংক্ষেপে যেটা বলতে পারি, যেটা আমি বলতে চাই, সেটা হলো আমরা একটা সময় দেখেছি যে পৃথিবীতে যে বাজার, এই বাজারের নিয়ন্ত্রণের কতগুলো নানানমুখী স্ট্র্যাটেজি থাকে, এবং একটা সময় আমরা দেখতাম যে আসলে পৃথিবীর জন্য সম্পদ বা রিসোর্স, যেটাকে আমরা বলি যে সম্পদ, এগুলো আসলে কি, এইটা যদি দেখি আমরা কয়েকশো বছরে আমরা দেখবো এই ধারণাটার একটা চেঞ্জ হয়ে গেছে। এক সময় প্রচুর ল্যান্ড লর্ড থাকতো, এক সময় যাদের বেশি দাস থাকতো সে সম্পদশালী, সে সবচেয়ে ধনী। এরপরে ল্যান্ড দেখলাম আমরা, এরপরে গোল্ড দেখলাম, এরপরে অনেক কিছু, এরপরে তৈল, অনেক কিছু আসলো। কিন্তু আমরা যদি সর্বশেষ সময়টা এসে দেখি যে তথ্য তথ্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই তথ্যের নিয়ন্ত্রণটা তারা কিভাবে করবে। কারণ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংকটের মধ্যে দিয়ে যায় মানুষগুলো এখন, যে এখন ইচ্ছে করলেই সে তার ব্যক্তিগত যে জীবনটাকে সে বিচ্ছিন্ন রাখতে পারে না। তা আমরা এই এই সময় এসে দেখলাম যে পৃথিবীতে মানুষের যে আমি যে সংকটটার কথাটা আপনাদের বারবার বলছি, একদিন আমরা আমাদের এই যে আমরা আলোচনা করেছি, আমার চিন্তাটা কি, আমার ভাবনাটা কি, এটা মেশিনগুলো একটা রিড করতে পারবে। রিড করে আমার মনস্তত্ত্ব কি, আমি রাষ্ট্রের জন্য বা আমি চিন্তার জন্য ক্ষতিকারক নাকি, এইসব একটা অ্যানালাইসিস সে করতে পারবে, করে এক ধরনের ধারণা নিতে পারবে। কিন্তু ব্যক্তির যে ব্যক্তিগত কতগুলো স্বাস্থ্য খাতের যে জায়গাগুলো, তার ভেতরে কি রোগ, তার চিন্তা ভাবনা, তার মনস্তত্ত্বকে, তার ভাবনাগুলোকে, এইগুলোর প্রতি নিয়ন্ত্রণ একটা সময় পর্যন্ত ছিল না। কিন্তু আমরা এই প্রথম এসে দেখলাম যে এগুলোর প্রতি একটা অদ্ভুত নিয়ন্ত্রণ তারা নিয়ে গেল। এই যে তারা শব্দটা যখন আমি বলি, এইটা কিন্তু আমার কাছে এটা একটা মিস্ট্রিয়াস বিষয়। এই প্রথম আমরা কিন্তু এবার যে যে বিষয়টা ঘটলো, এটার এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই যে আসলে কোনো একটা পার্টিকুলার রাষ্ট্র করেছে, কোনো একটা পার্টিকুলার কোম্পানি একটা অদৃশ্য পেছন থেকে একটা খেলাটাকে চালিয়ে নিচ্ছে। এখানে আমার মনে হয়েছে একটা যৌথ প্রয়োগ। সেই জায়গায় নিঃসন্দেহে চীন একটা খুব বড় খেলোয়াড় হিসেবে এসে অনেকটা সফলতা দেখিয়েছে, এবং সেই সফলতার ক্ষেত্রে এখনই আমাদের জন্য একটা কনক্লুশনটা না কঠিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যে এবং এই যে সামনের দিনগুলোতে, যে আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, আমাদের পৃথিবীর বেশিরভাগ মানুষের এখন সবচেয়ে বেশি যদি ব্যক্তিগত ব্যয়টা ধরি, ইভেন মিডল ক্লাস উঁচু থেকে, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে। রাষ্ট্রের না, ব্যক্তির। ব্যক্তির যদি আপনার খরচ দেখেন, মিডল ক্লাস, আমি একটা ইনফর্মাল স্টাডি করেছিলাম, তাতে সবচেয়ে বেশি খরচ হয় স্বাস্থ্য খাতে। তার প্রচুর খরচ, প্রত্যেকটা পরিবার মনে হবে যেন এক একটা চলমান হসপিটাল, প্রত্যেকে যেন এক একটা ঔষধের বক্স, নানান রিপোর্ট নিয়ে চলতেছে। আর মিডল ক্লাসটা বাংলাদেশের প্রাইভেট সেক্টরে, আর তার উচ্চরা একটু সিঙ্গাপুর বা আরো উপরের দেশগুলোতে যায়। ফলে তার খুব বড় একটা ব্যয়। এইটার যে সেক্টর, এটার যে একটা বাণিজ্য, এটা বড়। পৃথিবীর এই বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3-4টা জায়গা যেটা যদি আমরা দেখি, একটা ধরি ফার্মাসিউটিক্যালস, একটা আর্মস, আর একটা হচ্ছে যেটা হার্ড ড্রিঙ্ক আমরা বলি, হার্ড ড্রিঙ্কস গুলো, এগুলো তিনটে খুব বড় বিজনেস, অথচ এটা মানুষের সঙ্গে সম্পৃক্ত না। ফলে আমরা যদি দেখি যে এই বাণিজ্যের যে অংশগুলো বা নিয়ন্ত্রণ, যে আধিপত্যের জায়গাটা, সেই জায়গার
গত যে শতাব্দীতে সেটাই যে একক আধিপত্য ছিল যে রাষ্ট্রের, সেই রাষ্ট্রের জায়গায় এখন নতুন খেলোয়াড় এসে খুব সব জায়গাগুলোতে এক ধরনের ভাগ বসাবে, এবং সেই ভাগ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেটা যদি আপনি অলিম্পিকের পদকের তালিকা খেয়াল করেন তাহলেই একটা মজার জিনিস আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। ফলে যে এই যে একচেটিয়া ইউনিপোলার আর নেই এখন, বাইপোলার বা সামনে একটু মাল্টিপোলার হবে, কিন্তু সেই জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রগুলোর যে ভূমিকা যদি এই জায়গাগুলোতে যদি আমাদের স্পষ্ট হতো তাহলে আমরা তাকে দায়ী করতে পারতাম। কিন্তু এবার আমরা দেখলাম যে রাষ্ট্র নিজেও একটা অস্পষ্টতার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে যে জায়গাটাই তার অর্থনৈতিক প্রসপেক্টসটা থাকুক না কেন, যেটা আপনি বলছেন যে প্রসপেক্টস আছে কিন্তু অ্যাজ এ হোল গ্লোবের আমাদের কোনো প্রসপেক্টস নাই, সেই পার্টিকুলার কান্ট্রির বা তার দেশেরও ম্যাস পিপলের যে খুব প্রসপেক্টস আছে তা না, অল্প কিছু মানুষের একটা প্রসপেক্টস। ধন্যবাদ স্যার। আরো কোনো প্রশ্ন থাকলে কিংবা যদি মতামত বা কোনো রকমের অভিযোগ থাকে আপনারা সেটাও কমেন্ট বলতে পারেন। বুঝছেন? আমাদের এখানে একটা চ্যাটে যে, হ্যাঁ, আমাদের একটা কমেন্ট এসেছিল, আমরা কমেন্টটা একটু পড়ি। কমেন্টটা কি একটু পড়েন বা কিছু যদি রোগটা ও বোধহয় একটা রোগ নিয়ে, আপনি যখন রোগ নিয়ে বলছিলেন মানসিক রোগের কথা, তখন রোগটা শারীরিক। প্রশ্নটা কি একটু শুনি যে ওটা কি লেখা। রোগটা কি শারীরিক? এর চেয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার মাধ্যমে বিপর্যস্ত করে। তা না হলে ঢাকার অধিকাংশ বস্তিতে যে ঘন বসতিপূর্ণ এলাকায় সেখানে শ্রমজীবী মানুষের সাহসিকতার কাছে কোভিড তো অনেকটাই হেরে গিয়েছে। বস্তির মানুষ কিভাবে আক্রান্ত হলে লাশের মিছিল রাস্তায় থাকতো না। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি ওখানে বোধহয় সামিয়া তাহসিন না? আচ্ছা, আমি ওই প্রশ্নটা যেটুকু বুঝতে পেরেছি ভালোই একটা বিষয় এটা। উনি বিষয়টা যেটা করেছেন সেটা হলো, আমরা এটা আমাদের এবার আমাদের সামনে এই বিষয়টা চলে এসেছে যে আমরা দেখতে পেলাম যে ইমিউন সিস্টেম যেটা আমাদের শারীরিক যে সক্ষমতাটা, সেই সক্ষমতা এই যে শ্রমজীবী মানুষদের সঙ্গে মানুষদের কম্পারেটিভলি অনেক বেশি, এবং যে মৃত্যুর হারটা আমরা এই শ্রমজীবী মানুষদের মধ্যে ইভেন এই যে বস্তিবাসী বা স্লাম ডুয়েলার, সেখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন বা নিম্ন আয়ের মানুষগুলো এদের মধ্যে বেশি। আসলে করোনার যে স্বাভাবিক যে সিমটম গুলো, সেক্ষেত্রে অল্প কিছু বিষয় যদি আমরা খেয়াল করি, খুব অল্প পার্সেন্টেজ হচ্ছে ক্রিটিক্যাল, এছাড়া বেশিরভাগই স্বাভাবিক সক্ষমতা দিয়ে তিনি করোনাকে ওভারকাম করতে পারেন। কিন্তু সংকট হয়ে যায় যেটা যেটা আমার এই আলোচনার বিষয়, আমি বারবার বলার চেষ্টা করেছি যে একটা পেনিক ছড়িয়ে দেওয়া হয় আমাদের মিডিয়াগুলো, আমাদের ব্যবস্থাগুলো, ফলে এই মানুষকে দুর্বল করে দেওয়া হয়। এখন এই যে শ্রমজীবী সাধারণ মানুষ দেখবেন, এই মানুষগুলো এই মিডিয়া থেকে অনেকটা বিচ্ছিন্ন। এই জায়গাগুলো এই কারণে আসলে কম্পারেটিভলি ওনারা ভাগ্যবান যে এই যে এক ধরনের হ্যামারিংটা আমাদের মিডিয়া যে এক ধরনের উদ্ভুতভাবে প্রচার করে, আমাদেরকে পেনিকটা ছড়ায়, আমাদের এই যে তারা পেনিকের যে বাণিজ্যটা করে, যে তারা আতঙ্কগ্রস্ত করে মানুষকে দুর্বল করে দেয়। মানুষ সবচেয়ে বেশি এই যে মৃত্যুর সংখ্যাটা, এই মৃত্যুর সংখ্যাটা যতটা না হয়েছে করোনা ভাইরাস, তার চেয়ে বেশি হয়েছে এই সংশ্লিষ্ট যে চিকিৎসার যে জটিলতা, এর সংকটটা হয়েছে। বেশিরভাগ মানুষ তার চারপাশের মানুষের কাছ থেকে সাহস না পেয়ে বরং তাকে আতঙ্কগ্রস্ত করে দেয়। চারপাশের পরিবেশটাই এমন ছিল যে পরিবেশটা তাকে আরো আতঙ্কিত করে দিয়েছে, এবং এই আতঙ্কিত হওয়ার ফলে তার ইমিউন সিস্টেমটা ডাউন হয়ে মনস্তাত্ত্বিকভাবে তারা কলাপস করেছে। এবং আমরা যদি এটা খেয়াল করি যে মৃত্যুর যে সংখ্যাটা, সেই মৃত্যুর সংখ্যাটা আরো একটু কমিয়ে দেওয়া যেত যদি আমরা সাইকোলজিক্যালি মোটিভেট করতে পারতাম আমরা বিভিন্ন জায়গা থেকে, এবং মিডিয়াগুলো থেকে শুরু করে ইনভলভিং অন্য যে প্রতিষ্ঠানগুলো, তারা যদি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারতো। দায়িত্বশীল ভূমিকা বলতে আমরা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে সামষ্টিকভাবে যে মানুষকে এত আতঙ্কগ্রস্ত না করে, যে ওই তথ্যগুলোকে এত বেশি পরিমাণে না ছড়িয়ে সঙ্গে সঙ্গে কতগুলো পজিটিভ জায়গাগুলোর ক্ষেত্র তৈরি করা, মানুষের যে গণপরিসরের জায়গাগুলোতে একটু ইনভলভ হতে পারার কথা, মানুষের যে প্রকৃতির সঙ্গে অ্যালাইন্ড হয়ে যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার সঙ্গে তাকে আরেকটু সম্পৃক্ত হতে দেয়া, এই জিনিসগুলো করতে পারলে আরেকটু এটাকে আমরা করতে পারতাম।
তো আমি ওর সঙ্গে অনেকটাই একমত যে আসলেই শ্রমজীবী মানুষদের মধ্যে আমরা দেখেছি তাদের এক ধরনের অদ্ভুত সাহসও ছিল, তাদের ভিতর তাদের যে ইমিউন সিস্টেমটাও তাদের কম্পারেটিভলি ভালো কাজ করেছে। এবং আমরা যে সংকটের মধ্যে দিয়ে মিডল ক্লাস আপার মিডল ক্লাস যাই, যে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের তথ্য নানান রকম এগুলো থেকে অনেকটা তারা বেঁচে গিয়েছে। ফলে হ্যাঁ, এখন পর্যন্ত এটাই ধারণা যে তাদের মানসিক শক্তি বা তাদের যে ইমিউন সিস্টেম এটা তাদেরকে কম্পারেটিভলি মৃত্যুর রেটটা তাদেরটা কম্পারেটিভলি কম। আমি এখানে সালমা আপাকে দেখতে পাচ্ছি। সালমা আপা, ধন্যবাদ, আপনি এসছেন। আপনার আনমিউট করতে হবে, আপনার কথা শোনা যাচ্ছে না। আপা, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি খেয়াল করিনি। আমি আসলে আরো আগে আসতে পারতাম। বিথি আমাকে যখনই জানালো আমি তখনই এসছি লাইনে। তো ভালো লাগলো আলোচনা, খুব ঋদ্ধ, ভালো হয়েছে এবং একমত। বাংলাদেশের শ্রমজীবী মানুষদের আসলে ইমিউনটা অনেক স্ট্রং, আর মিডিয়া সত্যিকার অর্থে মানুষকে অনেক দুর্বল করে দিয়েছে। যেমন এখানকার কনটেক্সটে আজকে বলতে গেলে 1 বছর 7-8 মাস হয়ে গেল আমরা ঘর থেকে আমি বেরিয়ে হইনি। কারণ এখানে তো অনেক বেশি ছিল মৃত্যুর হার, আমেরিকাতে অনেক বেশি, কানাডার জনসংখ্যার তুলনায় কানাডাতেও বেশ অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, এটা আসলেই ভাববার বিষয় যে এদের হেলথ কেয়ার সিস্টেম ও ক্ষেত্রে আমার একটা অবজারভেশন আমার কাছে যেটা মনে হয়েছে ইউএস এর ক্ষেত্রে, যে বিশাল একটা জনগোষ্ঠী সোশ্যালি এক্সক্লুডেড বা সেক্লুডেড, যেটাকে আমরা বলি, যে মানুষগুলো অনেকটাই সমষ্টিগতভাবেই বিচ্ছিন্ন। এই যে এই বিচ্ছিন্নতা তাদেরকে এক ধরনের তাদের ইমিউন সিস্টেমকে, এবং একটা বয়স্ক যারা, কারণ এটা তো সায়েন্স বারবার বলছে যে 20 বছর বয়সী একজনের যে ঝুঁকি তার চেয়ে 70 বছর বয়সী একজনের ঝুঁকিটা হচ্ছে প্রায় 100 টাইমস বেশি। এবং এই যে ইটালিতে আমরা যে ক্রাইসিসটা দেখলাম, ওখানে খুব বয়স্ক জনগোষ্ঠীটি ইটালিতে প্রচুর বেশি, তারা প্রচুর বেশি এফেক্টেড। এবং তাদের এই যে এক ধরনের বিচ্ছিন্নতা এক ধরনের পরিবার বা সমাজ থেকে, এটা আমি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলোতে দেখেছি। কিন্তু এটাই মজার ব্যাপার হলো যে এটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এই দিক থেকে এই যে আমাদের যে সামাজিক যে বন্ধনটা, সামাজিক যে শক্তিটা, এটা কাজ করেছে অনেক অনেক অনুন্নত ব্যবস্থা বা অনেক কিছু হওয়ার পরেও এই সামাজিক শক্তিটা আমাদের ক্ষেত্রে কাজ করেছে ভালো, পজিটিভলি। আমিও একই রকম ভাবনা করেছি। সেটা হচ্ছে কানাডাতে বিশেষ করে জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে 60-র উপরে, 50s থেকে যারা জন্মগ্রহণ করেছিলেন, যেমন 80-র উপরে যারা, 90 পর্যন্ত। এখানে তো অনেক মানুষের জনসংখ্যা, প্রচুর একটা অংশ ওনারা দীর্ঘ সময় বেঁচে থাকেন। আর বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী হচ্ছে এখন যুবক সমাজ। সুতরাং তাদের ইমিউনটা অনেক শক্ত এবং তাদের এই রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক শক্ত। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে, খুব ভালো লাগলো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। প্লিজ। স্যার, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে ট্যাসিট নলেজের জায়গাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিচ্ছে, তো জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে সেখানে আমাদের অবস্থানটা আসলে কোথায় হচ্ছে? যেমন যদি আমরা দেখি যে আমি হচ্ছে গত কয়েকদিন আগে একটা খাটের ডিজাইন করতেছি, করার জন্য এক মিস্ত্রির কাছে গেলাম। তো তারা বলছে যে এখন হচ্ছে, আগে তো হাতে করা হতো, মানে সেটা হচ্ছে বংশগত পরম্পরায় হচ্ছিল মিস্ত্রির মাধ্যমে, কিন্তু এখন হচ্ছে কম্পিউটারের মাধ্যমে মেশিন থেকে ডিজাইন করা হচ্ছে। তো আমরা কি আসলে এই ট্যাসিট নলেজের জায়গা থেকে কি আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স সেটাকে দখল করতে না পেরে অনেকটা কর্ম শ্রেণী বা শ্রমিক শ্রেণী হিসেবে নিজেদেরকে গড়ে তুলছি জাতি হিসেবে? এটা যদি শিক্ষার দিক হয় বা যে কোনো একটা দিক। হ্যাঁ, ধন্যবাদ ওবায়দুল হক, রাইট?
ওবায়দুল, আপনি ভালো একটা বিষয় এনেছেন। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি যে উম, এই যে সংকট, এই সংকট সবচেয়ে বড় যেটা আনবে, পৃথিবীর বিশাল একটা জনগোষ্ঠীকে অপ্রয়োজনীয় করে দিবে। এখন এই সংকটটার একটা যে জায়গায় আমি, আপনারা যদি খেয়াল করেন দেখবেন পৃথিবীর উন্নত দেশগুলোর যেখানে জনগোষ্ঠীটা অত্যন্ত কম, সেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদমের মাধ্যমে, আমি যে তথ্যটা বললাম যে এই যে মানুষগুলোকে, ওই মানুষটা যে রিড করতে পারবে, কিছু আত্মজ্ঞানী মানুষ ছাড়া, স্পিরিচুয়াল মাস্টার বা এরা ছাড়া অন্যরা, তাকে নিজে যেটা তিনি বুঝতে পারবেন, নিজেকে নিজে যেটা বুঝতে পারবেন তার চেয়ে তারা বেশি বুঝতে পারবে, কারণ ওই ব্যক্তির সব সব রকমের তথ্য তাদের হাতে আছে। সেই তথ্যের ভিত্তিতে তারা এক ধরনের করবে। এখন আমি একটা উদাহরণ দিই, দেখবেন বাংলাদেশের সিলেট অঞ্চল বা এই অঞ্চলে যদি আপনি খেয়াল করেন, দেখবেন এক ধরনের গান ছিল, এবং এই গানগুলো বেশিরভাগই বংশ পরম্পরায় মায়ের কাছ থেকে কন্যা শিখতো, কন্যার কাছ থেকে আবার তার কন্যাই ভাবে, এই যে পরম্পরায় ছিল। এবং আর একবার দেখবেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে পিঠা তৈরি হতো। ফলে এখন যে প্রজন্ম আমরা পাচ্ছি, তারা কিন্তু দেখবেন পিঠা তৈরি করতে পারছে না। এরকমের অনেক, যেটা গ্র্যান্ডমাদারদের কাছ থেকে যেটা শিখতো, এই রকমের আপনি উদাহরণ দিলেন যে কাঠের মিস্ত্রিরা তাদের যত্ন সহকারে যে বিষয়গুলো তৈরি করতেন, এখন সেটা কম্পিউটার আরো দৃষ্টিনন্দন করতেছে, কিন্তু ওই যে অনুভূতিটা আর পাচ্ছি না। ওই কাঠের সঙ্গে, তার কাজের সঙ্গে যে একটা অদ্ভুত এক ধরনের অনুভূতি ছিল, স্পন্দন ছিল, সেই জায়গাটা নিয়ে আমাদের এখনো ভরসার জায়গা আছে, যে এখনো আমাদের কবি প্রয়োজন হবে, আমাদের উপন্যাসিক প্রয়োজন হবে, আমাদের যে মানুষটা, একজন বাউল, তার এক ধরনের যে ব্যঞ্জনা আছে, তার ইনস্ট্রুমেন্ট গুলোর যে ব্যঞ্জনা আছে, সেগুলো আমাদের জন্য প্রয়োজন হবে। কিন্তু চ্যালেঞ্জের বিষয় যেটা, সেটা হলো যে এই যে আমাদের একাডেমিক প্রতিষ্ঠানগুলো আমরা যাদের তৈরি করতেছি, এর বিশাল একটা শ্রেণীর কাজই করে ফেলতে পারবে অল্প কয়েকজন এক্সিকিউটিভ এবং অল্প কিছু প্রতিষ্ঠান। এবং এর ফলে পৃথিবীতে যে বড় মার্কেটটাকে আমরা মনে করতাম, একটু আগেই আমি এটা বলেছি যে প্রচুর বাজার, বড়, এখানে 18 কোটি মানুষ আছে, এটা বড় বাজার, এইরকমের যে একটা ধারণা ছিল, এই ধারণা থেকে পৃথিবীটা সরে যাচ্ছে। কারণ গত কিছুদিন যাবত যদি আপনি খেয়াল করেন, যারা ধনকুবের, তাদের বিজনেসটা কিন্তু এই খাদ্য, বস্ত্র এইসব নিয়ে না, তারা মহাকাশে স্পেস ম্যানেজমেন্ট নিয়ে তাদের ফোকাস। তারা এখন ধনিক শ্রেণীকে একটা স্পেস ট্যুরিজমের দিকে নিয়ে যাচ্ছে। তারপর আরো অন্য যে বিষয়গুলো, যেগুলোর সঙ্গে আমাদের এই পৃথিবীর প্রায় 500 কোটি মানুষের কোনো সংযোগ নেই, অন্য অল্প কিছু মানুষের সংযোগ। ফলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যে যে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা আমরা বললাম, সেই জায়গায় এসে মানুষকে অপ্রয়োজনীয় করে দিয়ে তারা একটা বিশ্ব ব্যবস্থার কথা চিন্তা করতেছে, প্রকৃতিকে একটা অপ্রয়োজনীয় করে দিয়ে। সবচেয়ে বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা গেলাম কোথায়, সেটা একটা ইকোলজিক্যাল ক্রাইসিস, রাইট? যে ইকোলজিক্যাল ক্রাইসিস, অথচ আমরা সেই দিকটায় জোর না দিই, তাহলে সেটা কিভাবে হতে পারে? আমরা এনার্জি কম ব্যবহার করে আমাদের ব্যক্তিগত জীবনে আরো বেশি সহনশীল হয়ে প্রকৃতির সঙ্গেই যূথবদ্ধভাবে কিভাবে আমরা বসবাস করতে পারি সেই জায়গায়, কিন্তু সেটা না করে আমরা এর পরেও দেখতেছি যে, আমি কখনো, আজকে সময়ের অভাব না হয় আপনাদের, এই যেহেতু আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়েই আমার গবেষণা, আমার মূল স্টাডি, যে জায়গাগুলোতে আমি এখন বলার চেষ্টা করতেছি যে আমাদের যে ইস্টার্ন উইজডম, প্রাচ্য দেশীয় যে উইজডম আছে, এটার ভিত্তিতে, বা কোনো অঞ্চলের যে এই যে টেসিট নলেজের কথাটা আমরা বললাম, এইগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মানুষকে প্রকৃতির সঙ্গে অ্যালাইন্ড হয়েই বাঁচতে হবে। মানুষকে তার যে সত্তাগত, যে তার অস্তিত্বের যে সত্তার যে আকাঙ্ক্ষা, তাই সেটার যে তীব্রতা, সেখান থেকে যদি সরিয়ে আমরা এই যে যন্ত্রমুখী করা, যেমন আমরা যদি মুখোমুখি হয়ে কথা বলতে পারতাম, আমরা আলোচনা করতাম, সেটা আরো কত প্রাণবন্ত হতো, জীবন আরো কত সুন্দর হতো বিষয়গুলো। এই যে আমাদেরকে এইরকমের একটা ছোট্ট বাক্সবন্দি করে ফেলা, এরপরে আমাদেরকে আরো কেবল বন্দি করে ফেলা, এইরকমের নতুন নতুন টার্মিনোলজি আসছে। এখন বড় একটা শ্রেণী, তারা এইটাকেই জীবন মনে করতেছে। এটা হলো একটা আর একটা বড় ক্রাইসিস, যে বড় একটা তরুণ প্রজন্ম এই যা দেখছে এটাকেই মনে করতেছে যেটাই সত্য। এইটা তারা খুব সফল হয়ে গেছে। এই যে যে আমি যে বললাম যে কোম্পানি, এই কোম্পানিগুলো বা এই ধরনের ইনভেস্টররা, তারা এই ক্ষেত্রে খুবই সফল হয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে সে কি করেছে, একটা ভিউ, না, একটা ভিউ আছে, ভিউ কনসেপ্ট আমরা শুনি, বা লাইক এই রকমের আছে না। তো একজন মানুষ এক ধরনের অদ্ভুত একটা এলোপাথারি কিছু কথা বলে, সেখানে 10 লক্ষ মানুষ সেটা দেখতে পারে।
আবার কোনো একটা গোছানো সুন্দর আলোচনা হয়তো 50 জন মানুষ দেখতে পারে। এখন ওই যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, সে জায়গায় থেকে তো তার প্রত্যেকটা ভিউ সমান। এই 50টা, সেটা আইনস্টাইন বলুক বা অমর্ত্য সেন বলুক, আর আমাদের যে একজন জনপ্রিয় হিরো আছে এখানে, আমি নামটা বলছি না, যে তার যে জনপ্রিয়তা, ফলে দুইটা ভিউ তো একই হচ্ছে। ফলে বাজার এইটা একটা করে ফেলতেছে যে সবাইকে এই ধরনের একইভাবে দেখতেছে, সে এই যে ব্যবধানটা করছে না। ফলে ওই জায়গাটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই যে আপনি যে চিন্তাটা বললেন যে আমাদের দেখার বিষয়, যে ওই যে মানুষগুলো এখনো শিল্পের চর্চা, ওটা তো এক ধরনের শিল্প। তিনি যে তার যে এই যে আমাদের যে ভেতরে শেকড় থেকে আমাদের লোকজ যে জায়গাটা, এই জায়গাটাকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। না হয় কিছুদিন পর, যেমন এখনই কিছুদিন আগে একটা সার্ভে হয়েছিল যে শিশুদের মধ্যে তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আম আসলে কোথায় পাওয়া যায়, তারা বলছে ডিপার্টমেন্ট স্টোরগুলোতে, ডিপার্টমেন্টাল শপগুলোতে পাওয়া যায় আম, এখন আম ওখানে হয়। এই যে এই ধরনের ধারণা, আমি প্রায় এক্সপেরিমেন্ট করি যখন আমরা খাবার টেবিলে বসি, যখন মাছগুলোর নাম তারা বলতে পারে নাকি, কারণ তার খাদ্য মেনুতে তো 2-3টে চিকেন বা বিফ বা এই ধরনের বার্গার বা পিৎজা। এটা আমি আমার একটা ব্যক্তিগত অনুভূতি বলি, আমি যেখানে ছিলাম দীর্ঘ সময়, সেখানে আমি দেখতাম প্রচুর ফল, আম, জাম, বেল, কাঁঠাল, সুস্বাদু ফলগুলো পেকে পড়ে ঝরে যাচ্ছে। আমি মাঝে মাঝে খেতাম, অন্যদেরও বন্টন করতাম, কিন্তু চারপাশের প্রচুর মানুষ সে প্যাকেটজাত কিছু পিৎজা বা এই ধরনের খাচ্ছে। সেই যে সে আসলে এই যে ফল যে আমাদের লোকজ, এবং দেখেন অদ্ভুত মানব শরীরের যে মানুষ যেখানে যে জন্মগ্রহণ করে, তার চারপাশের চিকিৎসা, তার সুস্বাস্থ্যের ব্যবস্থাগুলো, তার ওই যে মৌসুমী ফলগুলো, তার সিজনাল যে ফ্রুটগুলো, তার যে সবজি, তার যে ফল, এই যে চারপাশে যেটা থাকে, ওটার জন্য ওটাই হলো তাকে সুস্থ রাখে। এখন আমরা কি করলাম, এই যে বাণিজ্যের চক্করে পড়ে আমরা সেই সব ভুলে গিয়ে এক ধরনের, আমি আমার এখানে উষ্ণ অঞ্চল, এখানে কেন এত কফি খাবো, এখানে কেন এত বার্গার, এটা তো স্ক্যান্ডিনেভিয়ান বা ঠান্ডার দেশগুলোতে একটু কফি বা এই জিনিসগুলোর প্রাধান্য প্রয়োজন ওখানে। এখন এই যে এক ধরনের মার্কেটিং এর মাধ্যমে আমাদের মগজকে ই করে দিল যে হ্যাঁ, তুমি কফি না খেলে জাতি উঠতে পারো না, তুমি হার্ড ড্রিঙ্ক না করলে এগুলো করতে পারো না। ফলে আমরা দেখলাম যে আমার যে মূল যে সম্পদ, সেই সম্পদটা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, ওইগুলো থেকে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গায় আমাদের একটা আত্মসচেতন লাগবে, আত্মসচেতনতা, কারণ সে চাইবে ভুলিয়ে দিতে, সেটা তো তার কাজ। আমরা এই আলোচনাটা তো, আমার এটাই উদ্দেশ্য যে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসলে যা আমরা আসলে মোটা দাগে দেখি, যেমন আমি এভাবে বলি, অন্য অনেকেই হয়তো বলে যে আমরা যে শব্দের মধ্যেই শুধু অর্থ থাকে না, আমাদের দেখতে হবে ওই 2 শব্দের মধ্যে যে সাদা জায়গাটা থাকে, ওর মধ্যে অর্থ লুকিয়ে থাকে। ওই যে ওইটা দেখবার একটা ক্ষমতা আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে। তো আপনাদের আরো কারো কোনো যদি কমেন্ট বা কিছু থাকে, আমরা বোধহয় সময়ের কাছাকাছি চলে এসেছি। স্যার, আমার যে প্রশ্নটা ছিল যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মানে ট্যাসিট নলেজের সাথে যে সম্পর্কিত, সেখানে হচ্ছে যে আমাদের দেশে যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রায় 28 লক্ষ ছাত্রছাত্রী ন্যাশনাল ইউনিভার্সিটি নামে শিক্ষা ব্যবস্থার ভিতরে দিয়ে বড় হয়ে উঠছে, এবং তারা কিন্তু প্রত্যেকে আসলে তরুণ সমাজ, সবাই তরুণ। কিন্তু আমাদের যে জ্ঞান একাডেমিক যে বিষয়গুলোকে আমরা নিয়ে আসছি সামনে তরুণ সমাজের কাছে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে, তো ভবিষ্যতের প্রজন্ম বা ভবিষ্যৎ হিসেবে জাতি হিসেবে আমরা আসলে কোথায় দাঁড়াবো? কারণ আমরা তো বেড়ে উঠছে এমন একটা একাডেমিক ইসের মাধ্যমে, সিস্টেমের ভিতর দিয়ে। তো আর সেখান থেকে তো উত্তরণের কোনো কাউকে দেখছি না আমরা। কারণ হয়তো সেখান থেকে উত্তরণের জন্য আমাদের কাউকে কোনো নেতার প্রয়োজন হবে বা কোনো একটা সিস্টেমের পরিবর্তনের প্রয়োজন হবে। হ্যাঁ, আপনি আপনি যেটা বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে, এটা আসলে একটা খুব বিস্তারিত আলোচনার বিষয়, আমি সংক্ষেপে 2-3টে তথ্য দিই আপনাকে। আমি বাংলাদেশে প্রচুর একটা সংখ্যায় স্টুডেন্টদের উপরে আমাদের একটা স্টাডি ছিল যে তারা তাদের বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে, তাদের একটা শ্রেণী ছাড়া, অল্প ছাড়া বেশিরভাগেরই মান্থলি ইনভেস্টমেন্ট অ্যাভারেজে 30,000 টাকা তাদের লেখাপড়ার পিছনে খরচ। কিন্তু এই পাশ করার পরে তারা যে চাকরিতে যোগদান করে, সেটাই বেতন পায় সে 10,000 টাকা, 10 থেকে 12,000 টাকায় বেশিরভাগ। অল্প কিছু ছেলে মেয়েরা একটু উপরের চাকরিগুলো পায়, কিছু খুবই ভালো করে। এছাড়া আমি বলতেছি যে মোর দেন 70%
তাদের এই রকমের একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যে সেই স্টুডেন্ট লাইফে প্রত্যেক মাসে তার থাকা খাওয়া টিউশন ফিস বাবদ অ্যাভারেজে প্রায় 30,000 টাকা তার বাবা মা ইনভেস্ট করেছে তার পিছনে। এখন এই ছেলেটা শেষে তাকে 4-5 বছর পরে তাকে যে চাকরিটা দেওয়া হচ্ছে সেখানে 10 থেকে 12,000 টাকা বেতন পাচ্ছে। তার নেট লস কত দেখেন, যদি আমরা টাইম ভ্যালু কনসেপ্ট করি, অনেক কিছু করি। ঠিক এই আপনি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তেছে বা ন্যাশনাল, তাদের কিন্তু এইরকম একটা খরচ হচ্ছে, সেই খরচটা আমরা জনগণের ট্যাক্সের টাকায় নির্বাহ করতেছি। এইটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। ওইটা ওর পরিবার দিচ্ছে, আর এইখানে ওর কাছে 30,000 যায়, এখানে 30 না হলেও ধরেন 20,000 যাচ্ছে। সেই ইনভেস্টমেন্টটা তো হচ্ছে, এবং আমরা বড় একটা প্রজন্ম তৈরি করতেছি এটা জনগণের ট্যাক্সের টাকা থেকেই। কারণ একদল মানুষ মনে করে যে এই সরকার দিচ্ছে, আসলে সরকার কোথা থেকে দিবে, আসলে তো আমাদের টাকাটা দিচ্ছে। এখন প্রশ্নটা হলো, আমাদের একটা মৌলিক প্রশ্ন তুলতে হবে যে আমি কি এই রকমের মানুষের সংখ্যা আরো বেশি তৈরি করব? বাংলাদেশে প্রচুর বিশ্ববিদ্যালয় তৈরি করতেছে, প্রচুর জেলায় জেলায়। তা আমাদেরকে এটা একটা রিকনসিডার করা, আমরা বলি যে আমাদের ভাববার বিষয় যে আমরা আসলে এইরকম একটা সময় দাঁড়িয়ে যে আমরা প্রচুর তো এক গ্রাজুয়েট তৈরি করলাম, এখন আমাদেরকে এইটাকে কোন সেক্টরে আমরা বেশি তৈরি করব, তাদের টিচিং এর তাদের এডুকেশন গুলো কি হবে। দেখবেন ইদানিং মানবিক শিক্ষাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে ঝরে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো যারা একসময় দর্শন নিয়ে সবচেয়ে বেশি চর্চা করত, সেখানের দর্শনের ডিপার্টমেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আমাদের এটা আবার ভাবতে হবে। এখন আপনার এটা ভালো, খুব প্রশ্নটা ভালো। এখানে জরুরিটা বিষয় হচ্ছে পলিসি লেভেলের। এখন এই পলিসি, এখন আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে পার্টিকুলার একটা রাষ্ট্রের সার্বিক বিষয়ে, কারণ বৈশ্বিকভাবে এমনভাবে কানেক্টেড যে তার যে 100% নিয়ন্ত্রণ সে নিতে পারবে তা না। এটা একটা ভাবনার বিষয় যে কোনো একটা রাষ্ট্র, সবচেয়ে ভালো একজন শাসকও এখন যে ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সে জায়গায় সে যে সম্পূর্ণভাবে তার মতো করে বেড়ে উঠতে পারবে, মানে তার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে পারবে, তা আমি বিশ্বাস করি না, কঠিন। কিন্তু যেটা পারে, যেটা সম্ভব এবং যেটা আমরা প্রত্যাশা করি, যেটা আমাদের আলোচনার উদ্দেশ্য, সেটা হলো যে এই রকমের একটা ক্ষেত্র আমাদের তৈরি করতে হবে, যে ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোতে আমরা কি করে সামনের দিনগুলোর মৌলিক ক্রাইসিস গুলো আমরা অ্যাড্রেস করতে পারি, সেই ধরনের গ্রাজুয়েট, সেই ধরনের রিসার্চ, সেই ধরনের, এই যে এখানে আপনারা শিল্প সাহিত্যের সঙ্গে যারা আছেন, আমাদের তো ভালো উপন্যাস লাগবেই। এখানে সালমা আপা আছেন, অসাধারণ কিছু উপন্যাস লিখেছেন, যেটা গবেষণা ধর্মী, এবং এটা সামনের দিনগুলোতে আমাদের জন্য খুব প্রয়োজনীয় হবে। আবার এইখান থেকেই তরুণ প্রজন্ম এই ধরনের ভালো ভালো কাজ হবে। আমি চিন্তার জগৎ বা স্টাডি থেকে এক ধরনের কাজ করবার চেষ্টা করতেছি। ফলে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জায়গা, কিন্তু রাষ্ট্রের পলিসির জায়গার সঙ্গে এই জায়গাটা সাংঘর্ষিক হওয়ার কিছু নেই। যে রাষ্ট্র কতগুলো জায়গায় সুন্দর ক্ষেত্র তৈরি করবে, সেইখানে ব্যক্তি সেটা সহায়ক হতে পারে। এখন রাষ্ট্র যদি আমার এই ঐতিহ্য, আমার যে অস্তিত্ব, সেটা বিলীন হয়ে যাওয়ার ব্যবস্থাগুলো করে, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদেরকে রিভোল্ট করা বা আমাদেরকে আরো বেশি পজিটিভ হয়ে শক্তিশালী হয়ে সেটাকে বোঝানো, এটা ছাড়া তো আমাদের আপাতত উপায় নেই। আমাদের এই উপায় কি হওয়া উচিত, এটার আপনিও একজন গুরুত্বপূর্ণ অংশীদার বলবার, ভাববার। আচ্ছা, আমাদের একজন বৈঠকের সদস্য আরমান আলী, উনি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন। উনি হচ্ছে প্রশ্নোত্তর করার জন্য আমাদের লোয়ার হ্যান্ড রেজ করছিলেন। আরমান আলী, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি, ধন্যবাদ সঞ্চিত। আজকে আলোচনায় শুরুর দিকে যে পদক্ষেপটি নিয়েছিলেন সঞ্চালক, যে শিক্ষকের প্রয়াণ দিবসটি উপলক্ষে প্রয়াণে একটা নীরবতা, একলা নীরবতা ঘোষণা করেছেন। তিনি আমার শ্রেণী শিক্ষক। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং সেই শেখার জায়গা থেকে আমি আজকের এই আলোচনাটায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার মাথায় খুব সহজলভ্য ভাবে বুঝতে পেরেছি। যদিও অনেক কঠিন আলোচনা ছিল স্যারের, এবং অসাধারণ কিছু তথ্য দিয়েছেন, যেখানে দ্বিমত করার কোনো অপশন নেই। তবে স্যার শুরুর দিকে যেটা বলেছিলেন যে আমার বক্তব্যে তেমন কোনো রেফারেন্স থাকবে না,
আমার মনে হয় স্যার এই জিনিসটাকে আরেকটু গুরুত্ব দেওয়া যেত এই অর্থে যে আপনার প্রত্যেকটা রেফারেন্সেই এখানে যারা আছেন শিক্ষার্থী হিসেবে তারা হয়তো আগামী দিনের জন্য একজন তরুণ সম্ভাবনাময়ী গবেষক হয়ে উঠতে পারেন। তার জন্য সেই রেফারেন্সটা একটা পড়ার জন্য দারুণভাবে ভূমিকা রাখবে। আপনার বক্তব্যে যদি সেই রেফারেন্সটা থাকতো, সেই রেফারেন্সের জায়গা থেকে আমি একটা উদাহরণ দিতে পারি। আমার শিক্ষক আমাকে যে বইটা পড়ার জন্য তাগাদা দিয়েছিল, আপনি এক পর্যায়ে যেটা বিষয়ে আলোচনা করছিলেন, সার্ভেইলেন্স ক্যাপিটালিজম যেটাকে বলা চলে, যে টেকনোলজি মানুষকে কতটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণটা শুধু একটা মানুষের চয়েস তো নির্ধারণ করে দিচ্ছেই, এবং একটা পর্যায়ে গিয়ে এটা আমাদের সমাজ জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবনে নানানভাবে প্রভাব রাখছে। এই অর্থনৈতিক ভাবে যে প্রভাবটা রাখছে, এখানে একটা সুন্দর বই আছে, সেটা হচ্ছে সুষনা জুবাফ, দ্য এজ অফ সার্ভেইলেন্স ক্যাপিটালিজম। সেখানে তিনি একটা শব্দ চমৎকার কয়েন করেছেন, যেটা কার্ল মার্কস কয়েন করেছিলেন হচ্ছে সারপ্লাস ভ্যালু। সুষনা জুবাফ উনি উল্লেখ করছেন বিহেভিয়ারাল সারপ্লাস ভ্যালু। আমাদের দৈনন্দিন জীবনে যে আচরণ বিধি করছি, এগুলো এখন একটা উদ্বৃত্ত মূল্যের অবস্থান করছে, যেটা স্যারের বক্তব্য এসেছিল। এবং আরেকটা রাজনৈতিক দিক থেকে যে যে প্রভাবটা রাখছে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম বলি বা টেকনোলজি বলি, এবছরে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, মারিয়া রাশা, আজ থেকে প্রায় 3 বছর আগে মনে হয় একটা লেখা পড়েছিলাম। উনি ওনার দেশে মালয়েশিয়ায় রাফলার নামে একটা অনলাইন পোর্টাল চালান। সেখানে তিনি বলছেন ওনার লেখায় যে ডেমোক্রেসি এখনটা হয়ে গেছে কর্পোরেটদের জন্য, বাই দ্য ডেমোক্রেট, বাই দ্য কর্পোরেট, অফ দ্য কর্পোরেট, ফর দ্য কর্পোরেট। এই যে কর্পোরেটের জন্য কিভাবে দাবিদারি করতে পারে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা নিকটবর্তী দুটো নির্বাচনকে সামনে রেখে নিয়ে আসতে পারি। আমি বাংলাদেশের কথা বলছি না, আমি নিকটবর্তী নির্বাচনের কথা বলতে পারি, ভারতের নির্বাচনের কথা, এবং ট্রাম্প যে সময় নির্বাচিত হয়ে আসছে সেই সময়ের কথা চমৎকার আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে আছে। এবং স্যার আমি আশা করছিলাম স্যার হয়তো কিছু নাম বলবেন যেগুলো আমাদের পড়ার জন্য আলোচনার সাথে প্রাসঙ্গিকতা হয়ে চলে আসবে, আমাদেরকে সামনে সেই সকল বই পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। তাছাড়া স্যারের কোনো বক্তব্যে আমার দ্বিমত ছিল না। তবে আরেকটু আমার জানার জায়গা থেকে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে এখন এই করোনার সময় যে গ্রুপটি বেশি, আমি যেটা বলছি আমার এজাম্পশন থেকে, কোনো বিস্তারিত কোনো গবেষণা ছাড়াই, যে কোন শ্রেণীটা সব থেকে বেশি মানসিকভাবে বিপর্যস্ত। আমরা যদি নিকটবর্তী প্রায় মাসখানেক বা 2 মাস, বা আমি ধরলাম করোনা চলাকালীন পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মহত্যা প্রবণতা, আত্মহননের যে প্রবণতা দেখা দিয়েছে, এবং এটা অনেকাংশে এই করোনার যে মানসিক প্রভাবটা, এখানে অর্থনৈতিক একটা বড় সম্পর্ক আছে, সামাজিক নানান প্রতিবন্ধকতা, সামাজিক নানান প্রণোদনা যেখানে মানুষকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করে, সেখানে করোনা এটা আরো প্রকট আকারে ধারণ করেছে। সেখানে এই যে বিশ্ববিদ্যালয়ের এই শ্রেণীটা, আমি এটাকে ওভার জেনারেলাইজ করছি, এটা আমার ভুল হতে পারে। এই বিষয়টাকে স্যার যদি একটু আলোচনা করতেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে স্যার হয়তো স্কিপ করবেন। ওকে ওকে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আরমান আলী, খুব সুন্দরভাবে কয়েকটা বিষয় এনেছেন। আমি একটু আমাদের সময়ের একটু সংক্ষিপ্ততার কারণেই আমি আপনাকে সংক্ষেপে বিষয়ে 2-3টে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমত হলো, আমি মূলত এই বিষয়ের মানে আজকে যে বিষয়টা আমি কথা বললাম সেটা না, আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করতেছি যে সোশ্যাল ডিস্টেন্সিং যে টার্মিনোলজিটা, এটি করে আমি মিড-নভেম্বরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি আমার পেপার প্রেজেন্ট করতে যাচ্ছি, একটা লেকচার দিতে যাচ্ছি। ওটা ওই কনফারেন্সের মূলত থিমটাই হচ্ছে যে করোনোত্তর পৃথিবী আসলে কেমন হবে। সেটার আমার জায়গাটা হলো, আমি যেটা দেখতে পাচ্ছি যে মানুষের যে এটার্নাল যে সত্তা, সেখান থেকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। সেইটু কাজ করতে গিয়ে তোমার ওই যে প্রচুর পরিমাণে স্যার এটা কিন্তু স্যার করোনার আগে থেকে শুরু হয়েছে, আমি যদি আপনাকে ডিস্টার্ব করছি, এই প্রবণতাটা স্যার অনেক পূর্ব থেকে শুরু হয়েছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, 11-12
যে সময় ফেসবুকের একটা সুবর্ণ সুযোগ তাদের অর্থনীতির জায়গা থেকে। এবং আমি আমি যদি ভুল না করে থাকি, আমি এক্সাক্ট বলতে পারছি না, সর্বজন কথা যেটা আনু মোহাম্মদ স্যার সম্পাদনা করেন, আমি সংখ্যাটার নাম বলতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। ওখানে উনি বলছেন ফেসবুক বাৎসরিক যে আয়টা করে সারা বিশ্বের ৮৬টা দেশের জাতীয় বাজেটের সমান না। এটা শুধু একটা উদাহরণের কথা আমি বললাম। তাহলে আমি এটা নিঃসন্দেহে বলা যায় যে এদের দৌরত্বটা শুধু আর করোনার আকারে যেটা হয়েছে এটা তো আরো ব্যাপক আকারে হয়েছে, এবং এই কাজটা কিন্তু করোনার অনেক পূর্বে শুরু হয়েছে। Sorry, হ্যাঁ sir, আপনি হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছেন আসলে আমরা যেটা বললাম, এই যে করোনা নামক যে বিষয়টা দেখি, সেটা একটা সিরিজ অফ ইভেন্টসেরই একটা জায়গায় আমরা আছি। সামনে আরো প্যাকেজ অপেক্ষা করবে, আমাদের জন্য আরো প্যাকেজ অপেক্ষা করছে। এবং আমি এক সময় এটা নিয়ে করেছি, যে স্টাডি করতাম তো ইকোনমিক হিস্ট্রি, এই বিষয়গুলো যে গত দীর্ঘ একটা সময় আমাদের যে কোন ফ্যাক্টরস গুলো আমাদের সামনে গুরুত্ব আকারে এসছে, আবার কোন গুরুত্বপূর্ণ ফ্যাক্টরসকে আমাদেরকে খুবই চোখের দৃষ্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা একটা ভালোই বলেছেন আপনি, যে হ্যাঁ এটা আসলে নতুন না, এটার যাত্রাটা আরো একটু আগে, হিস্ট্রিক্যালি আমরা এটা দেখতে পারি। কিন্তু আমি যে কারণে এই জায়গাগুলোকে এড়িয়ে গেলাম, যে রেফারেন্স বইগুলোতে, এটা আমার আসলে দীর্ঘদিন টিচার হিসেবে, এবং আমার যখন আমরা গত শতাব্দীর শেষের দিকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, তখন আমরা একটা বিষয় যেটা খেয়াল করতাম, যে আমাদের যে বুদ্ধিজীবীরা প্রচুর পরিমাণেই পশ্চিমের যে চিন্তা, যে এটা দ্বারা এত বেশি আড়ষ্ট, এটার অবশ্যই এই টুলস আমরা যখন চিন্তা করি, আমাদের চিন্তাকে, আমাদের জিনিসকে দেখতে আমাদের টুলস লাগবে। এরপর আমি নিজে আমার ব্যক্তিগত লেখাপড়া এবং ওয়েস্টে আমিও লেখাপড়া গবেষণা যেটা করেছি, তারপরে আমি দেখেছি হ্যাঁ আমাদের কতগুলো মেথড এবং কতগুলো টুলস, রেফারেন্সিং এগুলো লাগবে একাডেমি এটা। এবং আমি তো এর মধ্যেই আমি প্রায় বলতাম যে আমি এমন একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি এইভাবে, যে দেখা গেল ৮০ পৃষ্ঠা লিখেছি, তারপর ১০ পৃষ্ঠা হচ্ছে রেফারেন্স দিতে হয়। এখন এই যে রেফারেন্সিং এর তো এটা লাগবে, এবং এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা ইচ্ছে হচ্ছে ইদানিংকার, সেটা হলো যে আমাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা। আমাদের ওই টুলস গুলো আমরা নেব, কোনো সমস্যা নাই, যে কারণেই যেটা তৈরি হচ্ছে। কিন্তু অনেক সময় আমাদের এই যে বিভিন্ন জনের দৃষ্টিভঙ্গিটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের জন্য প্রয়োজন, সেটার ভিত্তিতে আমাদের একবারে আমাদের মতো করে দেখবার একটা জায়গা তৈরি হওয়া দরকার। সেই জায়গাটা তৈরি হওয়ার জন্য নিজস্ব কতগুলো অবজারভেশন, ওই এমন একটা জায়গায় আমরা পড়ে গেছি, যেখানে শুধু ওরাই যে ক্ষমতাশালী তাই না। আমি যখন দেখি আমাদের শীর্ষস্থানীয় মানুষরা তার ১ ঘন্টা কথার মধ্যেই ২০০টা ধরেন রেফারেন্স দিচ্ছে, সেই ২০০টার মধ্যে আবার ১০০ ধরেন ৯৮টা হচ্ছে এই পার্টিকুলার পশ্চিমের ২-৪ জন কয়েকজন চিন্তাবিদ বা এদের বা এই দেশগুলোর, তখন আমার কাছে মনে হয় যে পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোর যে প্রজ্ঞা, তাদের যে সেই হিস্ট্রিক্যাল উইজডম গুলো, আপনি দেখেন যদি আমরা এই ভারতবর্ষকে দেখি, এই ভারতবর্ষ তো সবার আগে মহাকাব্য লিখেছে। এই ভারতবর্ষের যে জ্ঞানের চর্চার যে ধারা দেখেন, বিশ্ববিদ্যালয়ে দেখেন, তা আমরা আমাদের এই অঞ্চলের মানুষগুলো আমাদের এই অঞ্চলকে কেন বুঝতে চাইলাম না? আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, তাই প্রশ্নটা হলো, আমি একটা শব্দ ব্যবহার করেছি যে কপট দেবতারা, না আমরা তাই শিখি যা শেখায় আমাদের কপট দেবতারা। এর কারণটা হলো এইরকম আমাদের এক ধরনের দৃষ্টি তৈরি হয়ে যায়। এই দৃষ্টিতে তৈরি হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু আর আমাদের মতো করে দেখবার একটা যে সক্ষমতাটা, এটা আমাদের নষ্ট হয়ে যায়। ফলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হ্যাঁ এটা চর্চা করতে হবে, বৈশ্বিক সব আমাদের জানালাগুলো খোলা রাখতেই হবে, পড়তে হবেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যেভাবে আপনার একটা মেথোডোলজি তৈরি হবে, আপনি খেয়াল করবেন যে এই মেথোডোলজি বা এই ধরনের করতে করতে মানে মৌলিক যে সত্তাটা, এটাকে নষ্ট করে দেওয়া হয়। আপনি দেখবেন এই জন্য ওয়েস্টার্ন একাডেমিয়ার বেশিরভাগ জায়গাগুলোই যে মানুষগুলো তৈরি হয়, তাদের ভিতরে কিন্তু সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যায় এক সময়। এই সৃষ্টিশীলতা হচ্ছে কেন নষ্ট, মানে একাডেমিয়ার জায়গাগুলো দেখবেন বেশিরভাগ ড্রপ আউট বা একাডেমির বাইরে, ইভেন বাংলাদেশেও যদি দেখেন যে গত 50-60 বছরে যারা সাহিত্য চর্চা করেছে, সাহিত্যের বিভিন্ন শাখা, এগুলো এরা কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের একটু বাইরের মানুষ, অথবা সাহিত্যের স্টাডি করা মানুষ না। একটা মজার বিষয় এটা।
এটা আমাদের ভাববার বিষয়। ফলে ওই রেফারেন্সিং বা এগুলো তো এটা তো আমার জীবনের খুব সহজাত একটা বিষয়, কিন্তু আজকে আমি মানে সচেতনভাবেই এড়িয়ে গেলাম এই কারণে যে আমরা চাই যে কিছু বিষয়কে, আমার চারপাশের পরিবেশ, প্রতিবেশ, মানুষ, আমার রাষ্ট্র, এটাকে একটু নির্মোহভাবে দেখা, অন্যের দৃষ্টিতে না দেখে সেইটা দেখতে গিয়ে আমার অন্য টুলস গুলো আমার জন্য সহায়ক, কোনো সমস্যা নেই, আমাদের তো নিতেই হবে। আমি ওগুলোকে টুলস বলি। মার্কসিজম বলেন, আমাদের সমসাময়িক যদি অন্য চিন্তাবিদদের স্লাভভ জিজেক বলেন, এরা আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে একটা জিনিসকে দেখতে, আমাদের একটা জিনিসকে ভাবতে। কিন্তু আমরা এখন আমি মনে করব যে এই যে আমরা সহ আপনারা যারা আছে, আমাদের দেশ কেন্দ্রিক এবং আমাদের এই অঞ্চল কেন্দ্রিক আমাদের একটা চিন্তার, আমাদের সাহিত্যে তত্ত্ব, আমাদের অর্থনৈতিক চিন্তার যে ক্ষেত্র, এগুলো আমাদের আসলে ভাবতে হবে। না হয় অন্যরা এসে আমাদের ভেবে দিবে না, আমাদের ওই 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 টুলস দ্বারা সে নিয়ন্ত্রণ করবে। তার যে চিন্তা, ওই যে আমি যে কথাটা বললাম, আপনি খেয়াল করে দেখবেন যে 180টা 200টা রেফারেন্স দেয় তার 1 ঘন্টার লেকচারে, এরপরে সেটার ভিতরে আমরা দেখি যে 98% হচ্ছে পার্টিকুলার কিছু জায়গার। কিন্তু পৃথিবীটা তো আসলে ভাবে না। এটাও তো আপনার ভাববার বিষয় যে কেন ল্যাটিন আমেরিকা আসতেছে না, ওখানে কি চিন্তা হচ্ছে না? কেন আফ্রিকা, কেন পার্সেন্টেজ কম হোক, ইউরোপ আমাদেরকে অনেক চিন্তার জায়গা তৈরি করে দিয়েছে, প্রতিষ্ঠান দিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে পৃথিবীর আমার জ্ঞান চর্চার, আমার চিন্তার জায়গায় যে বিশাল একটা অংশকে আমি নেগলেক্ট করতেছি, এটাও তো একটা সংকট। আমাদের এখন খুঁজতে হবে এই যে আপনি যে আপনাদের যে তরুণ শিক্ষককে আপনি হারিয়েছেন, আমিও দুঃখিত যে এইরকম একটা প্রমিজিং মানুষকে আমরা অকালে খুবই দুঃখজনকভাবে হলো। কিন্তু এই এই যে স্থানীয় পর্যায়ের যে আমাদের রিসোর্স গুলো আছে, সম্পদ, এদেরকে আমাদের সামনে আনতে হবে। আমাদেরকে ওই লোকজ যে জায়গাগুলো আছে, ওই চিন্তাটাকে আমাদের সামনে আনতে হবে। তা না হয় আমার সত্তাটাকে তো পেট্রোনাইজ করবে না। তো যাই হোক, এটা একটা বিষয়। আর আপনার কথার যে শেষের যে অংশটা, সেটা হলো আমাদের যদি আমরা এটা দেখি, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আত্মহননের একটা জায়গা, এটা প্রায় বছর 10 আগেই আমি আমার কোনো একটা লেকচারে বলেছিলাম, এবং এটা আমি প্রথম বলেছি তা না, অন্যরাও যে মানে পৃথিবীতে সামনে এমন একটা সময় আসবে, বিশাল একটা শ্রেণী আত্মহননের দিকে যাবে। এখন এই আত্মহনন কেন? আমি আমার একটা লেখায় একটা শব্দ লিখেছি যে সফলতারও তো কান্না আছে। মানুষগুলো তার জীবনকে আসলে বইতে পারছে না, জীবনকে কিন্তু বহন করা বেশ কঠিন। আমাদের গত 20 বছরে বাণিজ্য শিক্ষা, আমি নিজেও একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেরই ছাত্র ছিলাম, ফলে আমি জানি যে যে জিনিসগুলো শেখানো হয়, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এবং এর মাধ্যমে এই ধরনের প্রমিজিং ছেলে মেয়েদেরকে যে এক ধরনের এক্সিকিউটিভ বানানো হয়, তার চিন্তার, তার সম্ভাবনা সবগুলোকে এক অদ্ভুত একটা প্রক্রিয়ার মাধ্যমে নষ্ট করে দেয়া হয়। আমরা খুব অল্প কিছু শ্রেণীকে দেখি। তাই ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে প্রায়োরিটির জায়গাগুলো, সেই জায়গায় ওই ছেলেটা যখন এক্সিকিউটিভ হয়, তাকে যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, ওকে গাড়ি দেয়, অন্যান্য সুযোগ সুবিধা, কিন্তু ওর জীবনকেও তো আর ফাইনালি বহন করতে পারছে না। ফলে সে কিন্তু আর তার কোনো স্পেস নাই, তার ব্রেদিং স্পেস নাই, নিঃশ্বাস নিতে পারছে না, তার এক চক্রের মধ্যে ফেলে দেয়। ফলে এই যে সফল মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি আপাতত দৃষ্টিতে মনে হয়, এদেরও এক ধরনের অদ্ভুত কান্না আছে, এক ধরনের বিচ্ছিন্নতা আছে, তাদেরও আত্মহননের দিকে আছে। ফলে এখন যে সংকটটা আমার কাছে মনে হয়েছে, এটা অর্থনৈতিক ক্রাইসিস না, অর্থনৈতিক ক্রাইসিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্রাইসিসটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক, কারণ সে, তার কাছে তার কোনো একটা স্পষ্টতা নেই জীবনের, তার সামনে সে যে চারপাশের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে তার সামনে আসলে কোনো প্রমিস নেই। যে ছেলেটাকে আপনি বলতেছেন যারা বেকার, এই আমি তো কারাপশন নিয়ে কাজ করেছি, থার্ড ওয়ার্ল্ডের কারাপশন গুলো কেমন, এখানে একটা মনস্তাত্ত্বিক ঘটনা ঘটে যে কি হয়, মানুষ মানসিকভাবে মেনে নেয় যে সার্টেন লেভেল অফ কারাপশন ভালো। ফলে এই যে মনস্তাত্ত্বিকভাবে মেনে নেওয়াটা একটা জিনিসকে, সেইটা একটা খুব ক্ষতিকর দিক। এই যে বড় একটা প্রজন্মের কথা আপনি বললেন যে যারা ইনসিকিউরিটিতে আছে, আমি জানি যে এরা এই শ্রেণীর খুবই দরিদ্র, কিন্তু তার সর্বশেষ 1 খণ্ড জমি সে বিক্রি করে এরপরে সাব ইন্সপেক্টর হওয়ার জন্য সে 12 লাখ টাকা ঘুষ দিবে ওই ছেলেটা।
এইরকম একটা বড় প্রজন্ম আমাদের মধ্যে তৈরি হচ্ছে যে দেখবেন আরেকজনই এগিয়ে আসবে তাকে এটা দেয়ার। এখন ক্রাইসিসটা কোথায় তাহলে? যে আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আমাদের নিজস্ব যে পদ্ধতি সেইটার জন্য এক ধরনের লড়াই করা। এই লড়াই করাটা মানে হচ্ছে যে এক ধরনের বিপ্লব আমরা আগে যে বলতাম, কারণ এখন ওই বিপ্লবের অনেকটা পেসিভ ফর্মে চলে যাচ্ছে, যে মানুষের সচেতনতার যে জায়গাগুলো সেইটাকে একটা নিজের জীবনে চর্চা করা এবং প্রচার করা। ফলে আমার কাছে যে সামনের দিনগুলোতে বিশেষ করে বাংলাদেশে এখন যে অর্থনৈতিক যে এক ধরনের সমারোহের মাধ্যমে আমি এক অপচয় দেখি, এই অপচয়টার ভিত্তিতেই এইটুক বলা যায় যে এখানে আসলে আপাতত অর্থনৈতিক ক্রাইসিসটা অত সিভিয়ার না। এখানে ক্রাইসিস হচ্ছে মানুষের চিন্তার দৈন্যতা। বুদ্ধিজীবী বা একটা শ্রেণীর খুবই হলো একটা শ্রেণী আমরা অলরেডি যারা নেতৃত্ব দিচ্ছি, এবং আমরা যে প্রজন্মটা আছে এর মধ্যে প্রমিজিং যে মানুষগুলো আছে তাদেরকে আমরা ফ্লোর দিচ্ছি না। তো গণপরিসর শব্দটা আমি বারবার বলি এটা, কারণ এই রাষ্ট্রে যে উন্নয়ন যজ্ঞ চলছে, যে নানান রকমের কাজকর্ম চলছে বা ফান্ড, এগুলোর আপাতত অভাব নেই। যে ক্রাইসিসটা আমরা অনেকদিন আগে ফেস করতাম, এখন আমি যদি সাঁওতাল শ্রেণী আমার আদিবাসী মানুষগুলোকে তার ভূমি থেকে উচ্ছেদ করে এক ধরনের ইন্ডাস্ট্রির দিকে যাই, সেই ইন্ডাস্ট্রি আমাকে আপাতত মনে হবে কিছু গার্মেন্টস কর্মী কিছুই তৈরি করবে, কিন্তু ওই যে মানুষগুলো তার জীবনের সঙ্গে প্রকৃতির সঙ্গে সম্পর্ক থেকে এক ধরনের প্রলেতারিয়েত হয়ে যাবে, সেটাকে আমরা তো আমাদেরকে একটু ভাবতে হবে আমাদের অর্থনৈতিক পলিসি, আমাদের চিন্তা। এবং যে আমি আদিবাসী মেয়েদের যখন দেখি রাস্তায় আমাদের শহরে এসে, হয়তো সে বিউটি পার্লারে 8,000 টাকা বেতনে বা 6,000 টাকা বেতনে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, কিন্তু ওই আদিবাসী বা নৃগোষ্ঠীর যে মানুষগুলো, সেই মানুষগুলোর তো তাদের প্রকৃতির সঙ্গে মিলে এক ধরনের সুন্দর উন্নত জীবন ছিল। সেই জীবন থেকে আমরা তো তাকে উচ্ছেদ করে দিয়েছি নানান ভাবে। এইরকম সাঁওতাল বলেন, অনেক যে জনগোষ্ঠী, যেটা বাউল হোক, অনেক গোষ্ঠী। এখন আমাদের যেটা ভাবতে হবে যে আমরা ছেলে মেয়েদের চাকুরির যে ক্রাইসিসটা সেটা তো নিঃসন্দেহে আছে। আপনি হয়তো খেয়াল করেছেন, আমি আমার আলোচনায় এক সময় বলেছিলাম যে রাষ্ট্র যে অনেক সময় ম্যান্ডেটরি টিকের কথা বলে, রাষ্ট্র তো এর আগের যে জায়গা সেই জায়গাগুলোতে এই ম্যান্ডেটরি করে দিচ্ছে না কেন, যে হ্যাঁ আমি তোমাকে চাকরি দিব, তোমার নিতেই হবে, চাকরিটা বাধ্যতামূলক। তাহলে এই যে আপনি যে শেষের অংশটা বলেছেন সেটার আরো বিস্তারিত আলোচনা আছে এবং সামনে হবে। তা আমি আমার মনে হয় যে আমাদের সময়ের চেয়ে একটু, তবুও ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আরমান, আপনি সুন্দরভাবে এনেছেন, এবং আমি আশা করি যে আপনার যে তরুণ শিক্ষক, তিনি যে চিন্তার যে বীজটা আপনাদের মধ্যে বপন করে গিয়েছে সেটা আপনারা নার্সিং করবেন, এবং আশা করি ভালো কিছুই আসবে। আমি নৈরাশ্যবাদী না, মানুষের প্রতি তো আস্থা আমাদের রাখতে হবে। এই যে বড় বড় দানবরা পিছন থেকে তো অদৃশ্য, কখনো কখনো সক্রিয়, কখনো এইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইবে, আমাদের স্বপ্নগুলোকে সে ধূলিসাৎ করবে, আমাদের চিন্তার কাঠামোকে ঘুরিয়ে দিবে, অনেক কিছুই সে করতে চাইবে। কিন্তু এই রকমের একটা বিরূপ সময়ে একজন চিন্তাশীল মানুষ, একজন প্রকৃতির সঙ্গে খুবই গভীরভাবে বিন্যস্ত একটা মানুষ, সেটা অত্যন্ত জরুরি। আত্মজ্ঞানী একটা মানুষ, সেটা জরুরি। আমি আশা করি যে আমি এখানেই থামতে চাই। আপনারা যারা শুনলেন, যারা আলোচনায় অংশগ্রহণ করলেন, সবাইকে ধন্যবাদ।